আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে আহ ইসলামের খিদমতের জন্য আর একটা সুন্দর টপিকে লাইভ প্রোগ্রাম নিয়ে আসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, যারা দেখছেন কেউ লিখে পাঠাবেন যে হচ্ছে দেখা যাচ্ছে কিনা কিংবা আমাদের সাউন্ড কোন প্রবলেম হচ্ছে কিনা। আজকে আমরা যে টপিক নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ সেটা হচ্ছে আহ বিবর্তনবাদের রূপকথার গল্প। খুবই সুন্দর একটা টপিক এবং আমরা এই টপিকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব যে হচ্ছে বিবর্তনবাদ বা ডারউইনবাদ, যেটার মাধ্যমে আমাদের মুসলিম সমাজকে, আমাদের মুসলমান বাচ্চাদেরকে এবং আহ মুসলিম সমাজকে এক প্রকার নাস্তিকতার দিকে নিয়ে যাওয়ার যে একটা পায়তারা চলছে এবং যেই বিষয়ে কথা না বললেই নয়, খুবই জরুরি হয়ে পড়ছে সেই বিষয়গুলোকে নিয়ে কথা বলার। আর আমরা তো জানি যে আসলে এটা আসলে রূপকথার গল্প। আর কেন ডারউইনবাদ রূপকথার গল্প সেটা আমরা ইনশাআল্লাহ আজকে আমরা শোনার মাধ্যমে আমরা বুঝতে পারবো। আমরা হয়তো অনেকেই অনেকভাবে এটা নিয়ে অনলাইনে অফলাইনে আমরা ট্রল করি যে এটা সম্ভব না, বানর থেকে মানুষ কিভাবে আসবে, কিংবা যারা এটা দাবি করে তাদেরকে আমরা ট্রল করে ছেড়ে দেই। কিন্তু আসলে বিষয়টা কিন্তু শুধু ট্রল করা বা হচ্ছে একটু হাসি ঠাট্টা মজা করার ভিতরে নয়, এই বিষয়টা অনেক দূর এগিয়েছে। এবং এটা নিয়ে তাদের বিশাল একটা মাস্টার প্ল্যান যে হচ্ছে এটা নিয়ে তারা নাস্তিকতার যে ইমারত তারা এটা নিয়ে কিন্তু কায়েম করে ফেলবে। কারণ এই থিওরি তারা বাস্তবায়ন করার মাধ্যমে তো স্রষ্টার অস্তিত্বের তার অপ্রয়োজন অপ্রাসঙ্গিক মনে করছে এবং এর মাধ্যমে নাস্তিকতাটাকে আরো প্রমোটেবল কিভাবে করবে, এটা তাদের জন্য কিন্তু সুবিধা। এবং এই জন্য এই ব্যাপারগুলো, এই টপিকটা বিশেষ করে ডারউইনিজম, এই টপিকটা একাডেমিক আলোচনা প্রয়োজন। একাডেমিক আলোচনাগুলো জানা দরকার। কারণ হাসি ঠাট্টা দিয়ে তো আর কতক্ষণ চলতে পারবেন আপনারা, যারা হাসি ঠাট্টা করেন বিশেষ করে, এবং যারা আলহামদুলিল্লাহ একাডেমিক আলোচনাগুলো জানেন বুঝেন তাদের জন্য আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা সেই একাডেমিক একটা আলোচনায় যাচ্ছি যে আসলে ডারউইনবাদ আসলেই যে একটা রূপকথার গল্পের মতো ডারউইনিজম, সেটা ইনশাল্লাহ আমরা আজকে আলোচনার মাধ্যমে আমরা সেটা আপনাদেরকে জানাবো। তো আমরা শুরুতেই হাসান বিন আহমেদ ভাই থেকে কিছু কথা নেই, ইনশাল্লাহ আমরা ধীরে ধীরে আলোচনার ভিতরে ঢুকবো। হাসান বিন আহমেদ ভাই। রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি আহলুল উকদাতাম মিন লিসানি ওয়া আফকাহু কাওলি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো সবাইকে শুভেচ্ছা জানাই ইসলামিক নিয়মে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সবাইকে ধন্যবাদ জানাই, বিশেষ করে সত্যমনা টিমকে, যে আমাকে আরো একবার এই প্ল্যাটফর্মে কিছু কথা বলার জন্য তারা আমাকে ইনভাইট করেছে, আর তার জন্য আমি কৃতজ্ঞ। আর আজকের যে বিষয়টা বিবর্তন, ইভলিউশন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। হয়তো আমাদের জেনারেশন হয়তো এটা অনেকে হাস্যকর মনে করে বা অনেকে অযৌক্তিকর মনে করলেও আমাদের জেনারেশনের অনেকেই এটাকে সত্য বলে মনে করে। আর অনেকেই আমাদের পরের জেনারেশনের বেশিরভাগ মানুষই এই বিবর্তন বা ইভলিউশনকে সত্য বলে মনে করে। তো আমি অনেকের কাছেই শুনেছি যে তাদের কি প্রতিক্রিয়া এই বিবর্তন নিয়ে। তো এই বিবর্তন, অনেকে অনেক কথা বলে, কেউ বলে বিবর্তন এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা, কেউ আবার বলেছে যে বিবর্তন সঠিক, আবার কেউ বলেছে মাইক্রো বিবর্তন হয় কিন্তু বড় কোনো বিবর্তন হয় না, ছোট ছোট বিবর্তন হয়। তো অনেকের ক্ষেত্রেই বিষয়টা ভিন্ন ভিন্ন পর্যায়ে। আর বিশেষ করে সত্যি বলতে হয়তো এটা একপক্ষীয় কথা শোনা যাবে, তারপরেও আমি বলতেছি যে যারা সায়েন্স পড়ে নাই, বিশেষ করে বায়োলজি, জুলজি এবং বোটানি, এইগুলো যারা পড়ে নাই তারাই বিবর্তনে বিশ্বাস করে। কারণ আমি বর্তমানে করতেছি মাস্টার অফ সায়েন্স। তো এমএসসি করতেছি। আমাদের ক্লাসমেটের আমার এরকম কোনো ফ্রেন্ড নেই যে বিবর্তনকে বিশ্বাস করে, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক বা মুসলিম হোক। আমি এরকম কোনো ফ্রেন্ড পাই নাই। তো
আমার যেহেতু সায়েন্সের ফ্রেন্ড সার্কেল আছে আর কি, তারা অন্তত কেউই বিবর্তনে বিশ্বাস করে না, কারণ তারা জানে যে এটা একটা সিম্পল একটা থিওরি, এটা কোনো ফ্যাক্ট না। আচ্ছা যাই হোক, এখন আমি মূল আলোচনাটা শুরু করি। আর মূল আলোচনা শুরু করার আগে একটা আহ, একটা প্যারাগ্রাফ দিয়ে আমি কথাটা শুরু করব। লুই পেস্টার নামের একটা সায়েন্টিস্ট ছিলেন, তিনি খুব সুন্দর একটা কথা বলেছিলেন যে বিজ্ঞানের সামান্য জ্ঞান আপনাকে স্রষ্টা থেকে দূরে সরিয়ে নেবে, কিন্তু বিজ্ঞানের গভীর জ্ঞান আপনাকে স্রষ্টার নিকটবর্তী করবে। লুই পেস্টার ছিলেন একজন মাইক্রোবায়োলজিস্ট। আর লুই পেস্টারকেই মাইক্রোবায়োলজির জনক হিসাবেও আমরা জানি, আর ওনাকে মাইক্রোবায়োলজির জনক বলে। তিনার কথাটা আমার খুব সুন্দর একটা ভালো লেগেছে, তাই আমি কথাটা এখানে উল্লেখ করলাম। তিনি বলেছিলেন যে বিজ্ঞানের সামান্য জ্ঞান আপনাকে স্রষ্টা থেকে দূরে সরিয়ে নিবে, কিন্তু বিজ্ঞানের গভীর জ্ঞান আপনাকে স্রষ্টার নিকটবর্তী করবে। তো দ্বিতীয় আমি যে বিষয়টা বলবো, আমাদের যারা শ্রোতা আছে তাদেরকে আমি প্রথমে একটা চিন্তার একটা খোরাক দেই, যে তারা পুরো লাইভটা দেখুক আর একটা বিষয় তারা চিন্তা করুক। বিষয়টা হচ্ছে এরকমই যে সিম্পাঞ্জির সাথে আমাদের ডিএনএ এর 92% মিল থাকায় যদি আমরা সিম্পাঞ্জি থেকে মানুষে বিবর্তিত হই, তাহলে কলার সাথে আমাদের ডিএনএ এর 50% মিল আছে, তাহলে কি আমরা কলা থেকেও এসেছি? এটা আমার একটা প্রথম প্রশ্ন। যারা আজকের লাইভ দেখতেছে বা যারা বিবর্তনে বিশ্বাস করে, যেই হোক, তাদেরকে আমি এই প্রশ্নটা করলাম। তারা ধীরে ধীরে চিন্তা করুক আর এই লাইভটা উপভোগ করুক। আশা করছি লাইভটা খুবই তথ্যপূর্ণ হবে ইনশাল্লাহ। আচ্ছা, বিবর্তনবাদ আহ, একটা অনেক সায়েন্টিস্ট এই বিবর্তনবাদকে খুব ঢালাও ভাবে প্রচার করে, আর তারা খুব জোরালো ভাবে এটা প্রমোট করে। আর যে সায়েন্টিস্ট গুলো এই জোরালো ভাবে বিবর্তন প্রমোট করে, সেই সায়েন্টিস্টের একটা উক্তি আমি এখানে বলবো। স্যাম হ্যারিস একজন সায়েন্টিস্ট ছিলেন, আর তিনি অবশ্য নাস্তিকও ছিলেন, বিষয়টাও বলেনি তিনি। তার একটা উক্তি আমি বলি যে তিনি কি ধরনের মানসিকতা নিয়ে তিনি সায়েন্টিস্ট হয়। একজন সায়েন্টিস্টের যদি এরকম মানসিকতা থাকে, তাহলে আমাদের প্রজন্মকে এই সায়েন্টিস্ট গুলো কি শিক্ষা তারা দিবে। তো আমি তার এটা বলি বা কথাটা বলি। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন, ধর্ষণের চেয়েও সহজাত আর কিচ্ছু নেই। মানুষ ধর্ষণ করে, চিম্পাঞ্জিরাও ধর্ষণ করে, ওরাও অনেক অনেক এনিমেলসও ধর্ষণ করে। তো ধর্ষণ পরিষ্কার ভাবে একটা বিবর্তনের একটা গুরুত্বপূর্ণ অংশ। যে সায়েন্টিস্ট, একজন যে বিজ্ঞানী এই ধরনের কথা বলে যে ধর্ষণ একটা সহজ একটা সাধারণ একটা বিষয়, মানুষও ধর্ষণ করে, চিম্পাঞ্জিরাও ধর্ষণ করে, অন্য জীবজন্তুও ধর্ষণ করে, এটা একটা সাধারণ বিষয়। আর একজন সায়েন্টিস্টের যদি এরকম আহ হয়, মেন্টালিটি হয়, তাহলে তার কাছ থেকে আমরা কি ধরনের সায়েন্স শিখবো আমার জানা নেই। আর তিনি হয়তো খুব জোরালো ভাবে এই ডারউইনের বিবর্তনকে প্রমোট করে। তো এইরকম মানুষ সায়েন্টিস্ট থেকে আমরা বিজ্ঞান শিখতেছি। তো আচ্ছা, আমরা আলোচনায় হাসাব বিন আহমেদ ভাই, আমরা আলোচনা ঢোকার আগে আজকের টপিক নিয়ে আমি একটা কথা মেসেজ দিতে চাই। সেটা হচ্ছে আমরা হাসাব ভাই যদি মিউট করেন, যে বিবর্তনবাদের রূপকথার গল্প কেন টপিকটা দিলাম। টপিকটা বেশ সুন্দর। আমি আসলে কোন একটা টপিক সাজানোর আগে ওগুলো চিন্তা করি, একটু লেখাপড়া করার চেষ্টা করি, যে হচ্ছে আমি একটা টপিক নির্ধারণ করলাম, বিবর্তনবাদ টপিক আলোচনা করব, কি নাম দেয়া যায়, কেন এই নামটা দেবো, আসলে এটা যৌক্তিকতা কি, এটা নিয়ে আমি বলি। এবং এর পাশাপাশি আমাদের এই জিনিসটা বোঝা উচিত যে বিবর্তনবাদ যে আসলে রূপকথার গল্পের মতো, সেটা দেখেন যে প্রাচীন গ্রিসে কিন্তু আপনার বিবর্তনবাদ এই কথাটা, এটা কিন্তু প্রচলিত ছিল, এবং 19 শতকে এসে এটা কিন্তু একটা বিজ্ঞানের রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছিল। এজন্য আমরা দেখবো যে ল্যামার্ক কিন্তু তার জুওলজিক্যাল ফিলোসফি বইয়ের সেই 1809-এ বইটা লিখেছেন। তো তিনি কিন্তু তখন আহ দুইটা কথা বলেছিলেন। একটা হলো ওই বইয়ের ভিতরে যে মানে বিবর্তনের কথাটা উনি থিওরিটি এখানে এভাবে উঠিয়ে ধরছিলেন, যে প্রত্যেকটা জীবের ভিতরে একটা জীবনী শক্তি থাকে, যেটা জীবকে একটা কঠিন বিবর্তনের দিকে পরিচালিত করে বা চালিত করে। এই একটা কথা। এবং তিনি আরেকটা কথা বলেছিলেন যে
আহ জীবেরা তাদের জীবনকালে, প্রত্যেকটা জীব তাদের জীবনকালে কিছু অর্জিত গুণকে তার বংশধরের মাঝে প্রবাহিত করতে পারে। এবং তিনি একটা উদাহরণ দেন এই ক্ষেত্রে, যেমন জিরাফ। জিরাফ এক তাদের পূর্বপুরুষগুলো সময় ঘাসে খাবার খুঁজতো, পরবর্তীতে তারা গাছের পাতায় তাদের খাবার খোঁজার জন্য চেষ্টা করতে থাকে। তো এই যে চেষ্টা, তাদের একটা অর্জিত গুণ চেষ্টা করতে থাকে, এতে তাদের ঘাড় লম্বা হয়ে যায়। এবং এই লম্বা ঘাড়টা, তাদের এই যে অর্জিত গুণটা যে ঘাড়টা লম্বা করলো, এটা তাদের বংশধর অন্যান্য জিরাফ পরবর্তী যারা এসেছে তাদের মাঝে প্রভাবিত করতে সক্ষম রাখে। এই হচ্ছে তার থিওরি। কিন্তু পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি যে, আপনার শুনেছি এবং পড়েছি যে আপনার বংশানুক্রমিক যে আপনার জিন তত্ত্বীয় যে মডেল, এটা দ্বারা কিন্তু তার থিওরিটা বাতিল হয়ে গেছে। এবং এই যে 1809 তিনি এই যে তথ্যটা দেন, এটা কিন্তু আরো অনেক আগে গ্রিসে কিন্তু প্রচলিত ছিল। এবং মিস্টার ডারউইন, যিনি হচ্ছে আমাদের মূল ফ্যাক্ট, তো মিস্টার ডারউইন কিন্তু 1831 সালে উনি কিন্তু সফরে বের হন। 1831 সালে 5 বছর সফরে বের হন। এবং এই সফর থেকে কিছু অভিজ্ঞতা, কিছু পাখির বিভিন্ন ঠোঁট দেখে সেখান থেকে অভিজ্ঞতা নিয়ে এসে, এবং লন্ডনে ফিরে এসে মার্কেটে গিয়ে ওখান পরিদর্শন করেছে কিন্তু অভিজ্ঞতা নিয়ে, সেই 1800 আপনার 59 সালে তিনি কিন্তু দ্য অরিজিন অফ স্পিচ লেখেন। এবং সেখানে কিন্তু আপনার তার যে বিবর্তন বা ডারউইনিজমকে কিন্তু তুলে ধরেন। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম, যে একটা প্রাচীন একটা হচ্ছে রূপকথার গল্পের যেটা প্রচলিত ছিল, এমন একটা বিষয়কে কিন্তু ধীরে ধীরে কিন্তু বিজ্ঞানের দিকে কিন্তু নিয়ে আসা হয়েছে। এবং আমরা এই বিষয়টা আসলে যে এটা রূপকথা, আমরা এই বিষয়টা ইনশাল্লাহ আমরা আলোচনার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করব। এবং আমরা বলে রাখি যে বিবর্তনবাদ আসলে এটা বিশাল একটা ফ্যাক্ট আমাদের জন্য, মুসলিম উম্মার জন্য। আমরা চেষ্টা করব এটা এটা নিয়ে অনেকগুলো লাইভ প্রোগ্রাম করার। আমরা জানি যে শুধু আমরা আজকে 1 ঘন্টা লাইভে আমরা পুরোটা কভার করতে পারবো না। ইনশাআল্লাহ আমাদের সম্মানিত আলোচক, বিজ্ঞ আলোচক হাসান বিন আহমেদ ভাই আছেন, ওনাকে নিয়েই কিংবা আরো কোনো নতুন আমরা আলোচক নিয়ে আমরা ইনশাআল্লাহ ধীরে ধীরে আরো আমরা এই বিষয় ফুল ব্যাপারটা নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব এবং আলোচনা শুনবো। এবং এটা সত্য মানে ইনশাআল্লাহ সংরক্ষিত থাকবে। হাসান বিন আহমেদ ভাই। ভাই হাসান বিন আহমেদ আর ভাই কি আমার শুনতে এখন পাচ্ছেন? 1 মিনিট সময় লাগবে। ভাই আমার 1 মিনিট সময় লাগবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো আমরা বিবর্তনবাদটা কি আমরা সংক্ষেপে সেটা জানলাম। আমরা বিশেষ করে আমরা ফোকাস করব যে হচ্ছে আসলে বিবর্তনবাদের সমস্যাটা কি। বিবর্তনবাদ বিবর্তনবাদেরই একটা বিবর্তনবাদ কিন্তু হয়েছে। অর্থাৎ যে বিবর্তনের বাদকে আজকে আমাদেরকে বিজ্ঞান হিসাবে আমাদের গিলানো হচ্ছে, এই বিবর্তনবাদের কিন্তু একটা বিবর্তন এসেছে। কিভাবে এসেছে, কেন এসেছে, এটা নিয়ে আমরা আলোচনা করব। এবং বিবর্তনবাদের কি সমস্যা আছে, যে সমস্যাগুলো আছে বিবর্তনবাদ মানতে গেলে, যে সমস্যাগুলো লজিক্যাল ভাবে, বৈজ্ঞানিক ভাবে এটা আমাদের সামনে আসবে, আমরা এই ব্যাপারগুলো ইনশাল্লাহ তুলে ধরার চেষ্টা করব। আমরা ইনশাল্লাহ একটা একটা না, অনেকগুলো কারণ আছে যে বিবর্তনবাদতার সমস্যা। এর মধ্যে আমি একটা সমস্যার কথা বলতে চাই, সেটা হচ্ছে বিবর্তনবাদ, যারা বিবর্তনবাদকে প্রমোট করে, তাদের থেকে আমরা সব সময়, আপনারা যারা দেখছেন আমাদেরকে, একটা কথা জানার চেষ্টা করবেন যে প্রাণের উৎপত্তি, প্রাণ অর্থাৎ জীবের উৎপত্তিটা, প্রাণ, এই যে প্রাণ নামক যে একটা বস্তু, একটা জিনিস যে মহাজগতে, পৃথিবীতে, দুনিয়াতে এসেছে, এই প্রাণটা কিভাবে আসলো, এটা নিয়ে ইনশাল্লাহ বিস্তারিত আমি আলোকপাত করার চেষ্টা করব, যে প্রাণের উৎপত্তি কিভাবে আসলো। এবং এই যে একটা এত বড় একটা ফ্যাক্ট, এই ক্ষেত্রে ডারউইনবাদীরা এর উত্তরে কি দিবে, ইনশাল্লাহ এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনার চেষ্টা করব, যদি আমার বিজ্ঞ আলোচক আমাকে সময় দেন এবং আমি যে সময় পাই তার আলোচনার ফাঁকে। এবং আমরা মুসলিম উম্মাহ কেন এটাকে এতটা ঘৃণা করি, অবশ্যই করতে হবে। শুধু মুসলিম উম্মাহ না, যারা রিলিজিয়ন ফলো করে সবাই কিন্তু বিবর্তনবাদের বিরোধী এবং সেটাকে সমর্থন করে না। এবং বিশেষভাবে আমরা তো করবোই না, কারণ এটা হচ্ছে কুফরি মতবাদ। আমাদের দেশের বিজ্ঞ উলামা একরাম অনেকেই বলেছেন যে বিবর্তনবাদকে যারা বিশ্বাস করবে এবং সেটাকে যে প্রমোট করবে,
সত্য হিসাবে বিশ্বাস করবে সে কাফের, এই ফতোয়া দিয়েছেন। বাস্তবও তাই। আমাদের পবিত্র কোরআন আমাদের কি বলছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তোমাকে সৃষ্টি করছি এক নফস থেকে। অর্থাৎ আমাদের সৃষ্টি যে হয়েছে মূলত প্রথমে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালাম, এবং তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন। এরপর যত মানব আমরা দেখছি মানুষ, ওনার থেকে কিন্তু এই মানুষগুলো তৈরি হয়েছে। তো আমরা যখন বিবর্তনবাদকে বিশ্বাস করে নিব, বিবর্তনবাদকে প্রমোট করব, তখন আল্লাহ তাআলার যে চিরসত্য যে বিধান, কোরআনে আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছেন, এই সৃষ্টি তত্ত্বকে আমরা অস্বীকার করে ফেললাম। তো পবিত্র কোরআনের আয়াত, একটা সামান্য একটা শব্দকে, একটা আয়াতকে যদি কেউ অস্বীকার করে, সে তো আর কাফের, মুসলমান থাকে না, সে কাফের হয়ে যায়। তো এক বিবর্তনবাদকে আপনি মানতে গেলে যত নবী রাসূল আছে তাদেরকে অস্বীকার করতে হচ্ছে, আল্লাহ তাআলা কোরআনকে অস্বীকার করতে হচ্ছে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের বিধানকে অস্বীকার করতে হচ্ছে। তাহলে তো অবশ্যই সে মুসলমান কখনোই থাকতে পারে না, সে কাফের হয়ে যাবে। তো অবশ্যই এটা নিয়ে উম্মাহকে সতর্ক করা খুবই প্রয়োজন, এবং সেই প্রয়োজন থেকেই কিন্তু আমরা এই বিষয় নিয়ে আলোচনা করার প্রয়োজনীয়তা মনে করছি। তো আমরা এখন আসাদ বিন আহমেদ ভাই থেকে আলোচনা শুনবো। ভাই। জি, তো আমি প্রথমে আলোচনার গভীরে যাওয়ার আগে একটা রিপোর্ট, বিবিসির একটা রিপোর্ট আমি আপনাদেরকে দেখাই, ঠিক আছে? এটা এটা একটা বিবিসির একটা রিপোর্ট। এখানে দেখুন স্পষ্টভাবে লেখা আছে, উই হ্যাভ স্টিল নট ফাউন্ড দ্য মিসিং লিংক বিটুইন আস এন্ড অ্যাপস। তো তো আমি বিবিসি রিপোর্টটা দেখালাম। তো এটা বিবিসির একটা রিপোর্ট। তো এখানে স্পষ্ট ভাবে লিখেছেন তারা যে উই হ্যাভ স্টিল নট ফাউন্ড দ্য মিসিং লিংক বিটুইন আস এন্ড অ্যাপস। তো কিন্তু তারপরেও অনেক বিজ্ঞানী আছে বা অনেক আমাদের কি বলবো ফ্রেন্ড সার্কেল আছে বা আমাদের যারা প্রফেসর আছে বা অনেকেই, এই তারপরেও তারা এই বিবর্তনবাদকে বলবে যে এই বিবর্তনবাদের যথেষ্ট প্রমাণ আছে। আচ্ছা, তো এখন আসি, আমরা আলোচনায় এখন ধীরে ধীরে ঢুকবো আর কি। তো নাস্তিকতার যে গুরু বিলে আপনারা যাকে ধরতে পারেন আর কি, রিচার্ড ডনকিস। তো আমাদের দেশে এই রিচার্ড ডনকিসকে অনেক বড় ধরনের একটা বিজ্ঞানী ধরলেও কিন্তু বড় বড় যারা বিজ্ঞানী আছে তারা এই রিচার্ড ডনকিসকে একদমই পছন্দ করতেন না, এবং কি অনেক সায়েন্টিস্ট এই রিচার্ড ডনকিসকে বলতেন যে তিনি বিকৃত বিজ্ঞান প্রচার করে। আর এই ধরনের সায়েন্টিস্টদের নিয়ে আমরা বিবর্তনবাদের প্রমাণ দেখাই। যারা যে নিজের যারা সায়েন্টিস্ট আছে তাদের ফ্রেন্ডরাই, এই রিচার্ড ডনকিস ফ্রেন্ডরাই তাকে, তার বন্ধুরাই তাকে মেনে নেয় নাই, তার ফ্রেন্ডরাই তাকে বলে যে সে বিকৃত বিজ্ঞান প্রচার করে। তো এখন আমরা আসি ডারউইনের ব্যাপারে। কারণ যখনই বিবর্তন বা ইভলিউশন এটা আসে, ওয়ার্ডটা আসে, তার সঙ্গে সঙ্গে অটোমেটিক ডারউইনের নামটা চলে আসে। আচ্ছা, ডারউইন যখন গ্যালাপাগোস দ্বীপে গিয়ে যখন কিছু একটা পাখি দেখেছিলেন, ফিঞ্চ পাখির ঠোঁট দেখে তিনি সেটাকে ন্যাচারাল সিলেকশন বলে বলেন, কিন্তু প্রকৃতপক্ষে এই বিভিন্ন ঠোঁট হচ্ছে ভেরিয়েশন। তিনি ওই দ্বীপে যে ঠোঁটগুলো তিনি দেখেছিলেন, হয়তো ওনাকে সবাই জানে, যারা বিবর্তন নিয়ে আলোচনা শুনতে এখানে আসবে বা যারা বিবর্তন সম্পর্কে জানে তারা সবাই জানে যে প্রথম বিবর্তনের এই উদ্ভাবনী হয়েছিল এই ডারউইন এক দ্বীপে গিয়েছিলেন। দ্বীপে গিয়ে তিনি কিছু ফিঞ্চ পাখি দেখেছিলেন, তাদের ঠোঁট ছোট বা বড় এই ধরনের দেখে তিনি এটাকে ন্যাচারাল সিলেকশন একটা বিবর্তন বলে তিনি বলেছিলেন। এই জীবের বৈশিষ্ট্য সমূহের মধ্যে কতটুকু পরিবর্তন হতে পারে সেটা তার জিনে সংরক্ষিত থাকে এবং এটা সীমাবদ্ধ। এভাবে ভেরিয়েশন জীবের কিছু কিছু বৈশিষ্ট্যের পরিবর্তন হতে পারে, কিন্তু এর কারণে একটা জীব, নতুন জীব পরিবর্তিত হবে না। হয়তো কিবা একটা বস্তু হয়ে যেতে পারে পরিবর্তন, কিন্তু হয়তো তার জীব ছোট, তার ঠোঁট ছোট বা বড় হতে হতে পারে, কিন্তু একটা বিবর্তন এরকম নয় যে একটা পাখি থেকে একটা মাছ হয়ে যাবে বা একটা মাছ থেকে একটা গরু হয়ে যাবে, এরকম এটা হয় না, এটা অসম্ভব। আমরা অনেক এনিমেল দেখতে পাই, কাইন্ড অফ এনিমেলের ভিতরে ভেরিয়েশনস পাই, কিন্তু কাইন্ড থেকে আরেকটি কাইন্ডে পরিবর্তনের কোনো হদিস আমরা পাই না।
এক প্রকার ফ্রিজ থেকে মাইক্রো লেভেলে বিভিন্ন ধরনের ফ্রিজ এসেছে, কিন্তু শকুন হয় না। যেরকম মাছ থেকে কুমির হয় না, ঠিক ওরকম একই মাছের ভিতরে অনেক ধরনের মাছ হতে পারে, স্পেসিস অনেক অনেক হতে পারে, কিন্তু কাইন্ডসটা একই থাকে। ইভলিউশন এরকম হয় না যে মাছ থেকে ডাইরেক্ট অন্য একটা জীব বা মাছ থেকে পাখি হয়ে যাবে, এরকম কখনো হয় না। আচ্ছা, প্রাণীদের মধ্যে সময়ের সাথে সাথে পরিবেশের সাথে খাপ খাওয়াতে কিছু কিছু পরিবর্তন আসে, যেমন ফিন্স পাখির ঠোঁটের আকারের পরিবর্তন হওয়া, বা ব্যাকটেরিয়ার অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্ট তৈরি করা, ফল ভেরিয়েশনের বিভিন্ন স্টেশন, বা পানির গায়ের রং, চোখের মনির রং, উচ্চতা ইত্যাদি এই ধরনের কিছু পরিবর্তন হতে পারে। কিন্তু এই ছোট ছোট পরিবর্তন টিয়া পাখি ছোট ছোট পরিবর্তন একটা পাখি হয়ে যেতে পারে না। একটা মাছ থেকে এই ছোট ছোট পরিবর্তন হতে পারে, কিন্তু একটা বড় পরিবর্তন যেমন মাছ থেকে পানি মাছ থেকে পাখি হয়ে যেতে পারে না, বা ইকোলাই ব্যাকটেরিয়া সিঙ্গেল অথবা মাল্টিসেলুলার হয়ে যেতে পারে না। তাদের মধ্যে ভেরিয়েশন আছে, কিন্তু ফুল ভাইরাস এইডস ভাইরাস হয়ে যেতে পারে না। একটা অন্য একটা ভাইরাস যেমন করোনা ভাইরাস, সেটা এইডস ভাইরাস হয়ে যেতে পারে না। করোনা ভাইরাসের যেরকম আমরা জানি যে অনেক অনেক ভেরিয়েশন, কোভিড-19 এর যে ৩-৪টা ভেরিয়েশন আমরা পাই আর কি। তো একটা সেটাও কিন্তু একটা ভাইরাস, এটা করোনা ভাইরাসই থাকবে, ওটার এইডস ভাইরাস হয়ে যায় না। তো এইরকম পরিবর্তন হতে পারে, কিন্তু ইভলিউশন হয়ে একটা থেকে আরেকটা বস্তু হয় না। এখন আমরা জানি যে বিবর্তন কি কারণে মিথ্যা, এটা কেন সঠিক না। এটা সঠিক না তার অনেক প্রমাণ থাকলেও অনেকে হয়তো জানে না, বা জানলেও এটা অনেকে বিশ্বাসই করে না যে বিবর্তন এটা একটা মিথ্যা ফ্যাক্ট, এর একটা মিথ্যা একটা থিওরি, এটা কোনো ফ্যাক্ট না। তো যাই হোক, আমরা আবার আলোচনা করি যাতে যারা এখনো জানে না, বা অনেকে মনে করে যে বিবর্তন এটা একটা সায়েন্টিফিক ফ্যাক্ট, তাদের জন্য আমরা আবার আলোচনাটা করি। আচ্ছা, আমি কিছু পয়েন্ট আলোচনা করবো, পয়েন্টগুলো খেয়াল করবেন। ১ নম্বর পয়েন্ট, আচ্ছা, একটা প্রোটিন অণুর একটি কোষ ছাড়া এমনি এমনি তৈরি হতে পারে না। একটা প্রোটিন অণু একটা কোষ ছাড়া এমনি এমনি তৈরি হতে পারে না। বহু সংখ্যক মিথ্যা ফসিলের কাহিনী রচনাকারী ডারউইন বাদীরা আজ পর্যন্ত একটি প্রশ্নর কোনো সৎ উত্তর দিতে পারেনি, তা হলো কিভাবে একটা প্রোটিন অণু এমনি এমনি মহাজগতে সৃষ্টি হয়। একটা সিম্পল কোশ্চেন, ছোট কোশ্চেন, যারা এই বিবর্তনকে প্রমাণ করতে চেষ্টা করে বা প্রচার করে, তাদের কাছে একটা ছোট্ট কোশ্চেন আর খুবই সহজ একটা কোশ্চেন, যে একটা প্রোটিন অণু কিভাবে মহাজগতে এমনি এমনি সৃষ্টি হয়। এটা অসম্ভব, এটা হতে পারে না। নাম্বার 2, আচ্ছা, ১৫০ বছর আগের বিবর্তনের তথ্যের সময়কালে ফসিল সম্বন্ধে মানুষের জ্ঞান ছিল খুবই সামান্য। কারণ বিবর্তন প্রমাণ করতে হলে ফসিলের বয়স নির্ধারণ জরুরি, আর ফসিলের বয়স নির্ধারণের জন্য দুটি পদ্ধতি ব্যবহার করা হয়, একটা কার্বন ডেটিং ও ফ্লোরাইড টেস্ট। একটা কার্বন ডেটিং আর একটা ফ্লোরাইড টেস্ট। তার আবিষ্কার হয় কেবল 50 বছর আগে। কিন্তু আমরা জানি যে এই বিবর্তন অনেক অনেক বছর আগে থেকেই আমরা জেনে আসতেছি বা শুনে আসতেছি। এটা রিসেন্টলি 50 বছরের ঘটনা না। কিন্তু এই এটা প্রমাণ করার জন্য যে দুইটা পদ্ধতি ব্যবহার করা হয়, এই পদ্ধতি দুইটা মাত্র 50 বছর আগে তৈরি করা হয়। আচ্ছা, ডারউইন কোন ফসিলের রসায়ন নির্ধারণ করা তো দূরে থাক, তার নিজ হাতে তার জীবনকালে কোন ফসিল নেড়ে চড়েও দেখেন নাই বলে আমার মনে হয়। আর তিনি কেবল বিভিন্ন প্রাণীর ছবি এঁকে এদের বৈশিষ্ট্যগুলো লিপিবদ্ধ করেন, তারপরও তার বিবর্তন তথ্যের জন্ম দেওয়া, যেটা নিয়ে ডারউইনের নিজের মনের মাঝে অজস্র উত্তরহীন প্রশ্ন ছিল। এমনকি ডারউইন নিজে তার ফ্রেন্ডকে, তার বন্ধুকে একটা চিঠি লিখেছিল, যে ওই চিঠিতে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছিলেন যে এটা আমার একটা আমার একটা থিওরি আমি বলতেছি, এই থিওরির কোনো 100% প্রমাণ আমি দিতে পারবো না। এটা ডারউইনের নিজের মুখের কথা। নেক্সট আমরা যদি আকবারি, তার আগে আমাদের আরেকটা বস্তু বুঝতে হবে। যারা সায়েন্সের স্টুডেন্ট তারা তো বুঝবেন মিউটেশন কি আর কি, মিউটেশন জিনিসটা বুঝতে হবে আমরা আকবারের আগে। আর যারা জানেন না যে মিউটেশন জিনিসটা কি, তাদের জন্য আমি আরেকটু বলে দেই মিউটেশন কি, একদম ছোট্ট করে বলবো, সহজ ভাষায় বলবো যাতে সবাই বুঝতে পারে আর কি।
কোষের ডিএনএ মলিকুলের ভঙ্গন বা স্থান পরিবর্তনকে মিউটেশন বলে। একদম এক লাইনের ডেফিনেশন, হয়তো সবাই বুঝতে পারতেছেন যে কোষের ডিএনএ মলিকুলারের ভঙ্গন বা স্থান পরিবর্তনকে মিউটেশন বলে। মিউটেশনের ফলেই ডিএনএ সিকোয়েন্স ভেঙে যায়, কোনো কোনো সময় এর নিউক্লিওসাইড গুলো এক স্থান হতে অপর স্থানে সরে গিয়ে মিউটেশন ঘটায়। এ ভঙ্গনের মূলত বাহ্যিক কারণ যেমন রেডিয়েশন অথবা রাসায়নিক কারণেই হয়ে থাকে। বিজ্ঞানীরা অনেক পরীক্ষা করে দেখেছেন বেশিরভাগ মিউটেশনই প্রাণীদের জন্য খারাপ। এটি বিজ্ঞানে একটা প্রতিষ্ঠিত সত্য যে মিউটেশন প্রাণীদের জন্য ক্ষতিকর। আমি যদি আপনাদেরকে খাতায় আঁকিয়ে দেখাতে পারতাম হয়তো বিষয়টা ভালো হতো। আমি দেখাই, হ্যাঁ, 1 মিনিট, আমি দেখানোর ট্রাই করতেছি আপনাদের। দেখা যাবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাইজান দেখা যাচ্ছে কি? ভাইজান আব্দুর রাজ্জাক ভাই, আচ্ছা যাই হোক, মনে হয় দেখা যাচ্ছে আর কি। ধরেন এটা আমাদের একটা জিন, তো এই জিনটার এই অংশটা, এই জিনটার আমি যে মার্ক করেছি এই অংশটা, এই যে রাউন্ডটা আমি দিয়েছি, এই রাউন্ড অংশটাই ধরেন একটা মিউটেশন ঘটে গেল আর কি। তো এই মিউটেশনটা মানে একটা ইউরোর বিলে আমরা বলি আর কি সায়েন্সের ভাষায়, যে এর একটা ইউরোর ছিল, জিনে একটা ইউরোর ছিল। আর এই ইউরোরটা কখনোই একটা প্রাণীর জন্য বা একটা গাছের জন্য কখনোই ভালো হতে পারে না। এটা একটা আহ ক্ষতিকর মিউটেশন হিসাবে আমরা ধরবো আর কি। আমি যেহেতু বোটানির স্টুডেন্ট, উদ্ভিদ বিজ্ঞানের স্টুডেন্ট, ছাত্র, মাস্টার ডিগ্রি এখানে করতেছি আমি, তো আমি এটা স্পষ্টভাবে বলতে পারি যে কোনো মিউটেশন আজ পর্যন্ত কোনো গাছের জন্য, বিশেষ করে গাছের জন্য কখনোই ভালো হয়নি, সবসময় ক্ষতি হয়েছে গাছটা। ঠিক ওইরকম এনিমেলের ক্ষেত্রেও বা মানুষের ক্ষেত্রেও বিষয়টা সেম আর কি, যে কখনোই মিউটেশন সবসময় খারাপই তাদের জন্য নিয়ে আসে, কখনোই মিউটেশন ভালো কিছু নিয়ে আসে না। আচ্ছা, প্রখ্যাত বিজ্ঞানী বীজে মিউটেশন সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেছিলেন, প্রথমত প্রকৃত মিউটেশনের প্রকৃতিতে দুর্বল, মিউটেশন সবসময় দুর্বল, আর বেশিরভাগ মিউটেশনই ক্ষতিকর, কারণ জিনের গঠনের সাজানো পদ্ধতির বদলে এতে এলোমেলো পরিবর্তন দেখা যায়। এলোমেলো যে কোনো পরিবর্তনই কোনো সাজানো সিস্টেমকে ভালোর বদলে খারাপের দিকে নিয়ে যায়। উদাহরণস্বরূপ ভূমিকম্প যদি সাজানো বিল্ডিং এ আঘাত হানে তখন এর ভ্যালু কিছু হওয়ার সম্ভাবনা থাকে না। যেরকম আমি দেখালাম আর কি আপনাদের যে আগে, যে যদি ওখানে কিছু নিয়ে আসা হয় আর কি, ওই ইউরোর যে জায়গাটা জিন যে থাকে ওখানে যদি একটু মিউটেশন হয়ে যায়, এটা কিরকম ভাবে ক্ষতিকর হতে পারে আমি আপনাদের বলি আর কি। যে ধরেন একটা ভূমিকম্প হয়ে যায়, কিছুদিন আগে যে ভূমিকম্প হলো হয়তো আপনারা জানেন। তো এই ভূমিকম্প যে পরিমাণ একটা ভূমিকম্প একটা বিল্ডিং যেভাবে ক্ষতি করতে পারে, এটা কোনো ভূমিকম্প কোনো বিল্ডিং এর জন্য কখনোই ভালো না। এই ধরনের ক্ষতিকর একটা মিউটেশন একটা জিনের জন্য। আচ্ছা যাই হোক, আচ্ছা আচ্ছা অনেক আর একটা মিউটেশন আমি বলি, আর একটা সায়েন্সের একটা কথা আমি বলি। একটা সায়েন্সের আমি সায়েন্টিস্টের নাম আমি এখন মনে করতে পারতেছি না, আমি বলি আর কি। আমি হয়তো পরে আপনাদের যদি সায়েন্টিস্টের নামটা দরকার হয় আমি দিয়ে দিব আর কি। তিনি বলেছিলেন যে অনেকে শুনে আশ্চর্য হবেন যে বাস্তবতা হলো সকল মিউটেড জিনই ক্ষতিকর। এটা একটা সায়েন্টিস্টের কথা। আমার সায়েন্টিস্টের নামটা মনে এসেছে। তিনার নাম হলেন ওয়ারেন। সায়েন্টিস্ট ওয়ারেন বলেছিলেন যে সকল মিউটেন্টই ক্ষতিকর, জিনের জন্য এটা একটা ক্ষতিকর। মিউটেশন বিবর্তনের প্রক্রিয়ার একটি প্রয়োজনীয় অংশ। মিউটেশন বিবর্তন প্রক্রিয়ার একটি প্রয়োজনীয় অংশ। বাস্তবতায় যেখানে মিউটেশন ক্ষতির, সেখানে এটি কিভাবে উচ্চ শ্রেণীর প্রাণীদের বিবর্তনের ভালো ভূমিকা রাখতে পারে।
তিনি এই কোশ্চেনটা করছিলেন সায়েন্টিস্টটা, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে মিউটেশন যখন আমরা দেখলাম যে সব সায়েন্টিস্টই বলতেছে যে মিউটেশন একটা ক্ষতিকর একটা প্রক্রিয়া, তাহলে এই ক্ষতিকর একটা প্রক্রিয়ায় কিভাবে এত বড় বড় প্রজাতিতে উচ্চ শ্রেণীর প্রাণীদের একটা মিউটেশন হয়ে বান্দর থেকে বা সিম্পাঞ্জি থেকে মানুষের রূপান্তরিত হতে পারে? এটা কখনোই হতে পারে না। এটা একটা সায়েন্টিস্টের ভাষা, সায়েন্টিস্টের কথা তিনি নাম হলেন ওয়ারেন। আচ্ছা, বিবর্তন প্রমাণ করার জন্য ফ্রুটি ফ্লাই এর উপর চালানো পরীক্ষাটি খুবই প্রসিদ্ধ একটা আর কি পদ্ধতি। যারা বিবর্তন নিয়ে পড়াশোনা করেন তারা হয়তো এই ফ্রুট ফ্লাই যে পরীক্ষাটা এটার বিষয়ে জানেন। আচ্ছা, প্রজননবিদরা 60 বছর যাবত ল্যাবরেটরিতে বিশ্বের বিভিন্ন প্রান্তে এই ফ্রুট ফ্লাই উৎপন্ন করার জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু তারা তো নতুন কোন প্রজাতি উৎপন্ন করতে পারে নাই, এমনকি নতুন কোন উপকারী এনজাইমও তৈরি করতে পারে নাই, যদিও সকল ফ্রুটি ফ্লাই এর প্রতিদিন 11 দিনে নতুন বংশের জন্ম দেয়। তারা অনেক সায়েন্টিস্ট 60 বছর যাবত এটা নিয়ে রিসার্চ করার পরেও কোন নতুন প্রজাতি তো উৎপন্ন করা অনেক দূরে, কোন উপকারী একটা জিনও, কোন উপকারী একটা এনজাইমও তারা তৈরি করতে পারে নাই। আচ্ছা, এখানে আর একটা বিষয় বলি, যে সব সব কথার রেফারেন্স হয়তো আমি এখানে বলতে পারবো না। আমার কাছে রেফারেন্স আছে, যদি কারো রেফারেন্স প্রয়োজন হয় আমাকে মেসেজ দিলেই হবে বা আমাকে নক করলে হবে, অথবা সত্যমানা অথবা আব্দুর রাজ্জাক ভাইকে নক করলেই আপনারা সকল রেফারেন্স পেয়ে যাবেন। যাই হোক, আমি একবারই ফ্রান্সের প্রখ্যাত জীববিজ্ঞানী এবং ফ্রান্স বিজ্ঞান একাডেমির প্রাক্তন প্রেসিডেন্ট, তিনি বলেছিলেন মিউটেশন কোন রকম বিবর্তন ঘটায় না। একদম স্পষ্ট কথা। যারা সায়েন্টিস্টের দোহাই দিয়ে, যে অনেক সায়েন্টিস্ট বলেন যে মিউটেশন বিবর্তন সত্যি, বিবর্তন মিউটেশন থেকে বিবর্তন হয়, মিউটেশন থেকে ইভলিউশন হয়, তাদের পক্ষে একদম সাফ একটা কথা, একদম স্পষ্ট একটা বক্তব্য। কার বক্তব্য? আমার, আপনার বা কোনো হুজুরের এটা কোনো বক্তব্য না। ফ্রান্সের বিখ্যাত বিজ্ঞানী এবং ফ্রান্স বিজ্ঞান একাডেমির প্রাক্তন প্রেসিডেন্ট, তিনি বলেছিলেন মিউটেশন কোন রকম বিবর্তন ঘটায় না। কথাটা একদম মাথায় ঢুকিয়ে নিন যে মিউটেশন কোন রকম বিবর্তন ঘটায় না। যারা বিবর্তন নিয়ে পড়াশোনা করেন তারা প্রখ্যাত বিজ্ঞানবিদ বিজ্ঞানী স্টিফেন জয় গোল্ডেন নাম অনেকে শুনে থাকবেন। মিউটেশন বিবর্তনে কতটুকু ভূমিকা রাখে এ সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ইউ ডোন্ট মেক নিউ স্পিসিস বাই mutating the species. A mutation is not the cause of evolution change. আমি লাইনটা আবার বলি, a mutation is not the case of evolutionary change. হয়তো কথাগুলো অনেকেই করতে বুঝতে না পারেন যদি, তাহলে আমি ওই জন্য একটা কথা 2-3 বার করে বলতেছি, একদম স্পষ্ট ভাবে প্রমাণ আমি দিয়ে গেতেছি এখানে। আচ্ছা আচ্ছা, মিউটেশন বিবর্তনবাদকে সমর্থন যোগায় না। এখানে তো ক্লিয়ার হয়ে গেল। যদি ভালোভাবে আপনারা আমার কথাগুলো শুনে থাকেন তাহলে এটুকু স্পষ্ট। এইখানেতে আমি বলে দিলাম, প্রমাণ করে দিয়েছি যে মিউটেশন কোনো বিবর্তনকে সমর্থন যোগায় না। এই গবেষণা করতে গিয়ে 3টি বিষয় উঠে আসে, আমি এই 3টি বিষয় নিয়ে আলোচনা করব। নাম্বার 1, মিউটেশন সবসময় ক্ষতিকর, যেহেতু এটি দৈবিক ভাবে ঘটে, এটি সবসময় প্রাণীর ক্ষতি করে। কোন নিখুঁত জটিল গঠনের মধ্যে অবচেতন হস্তক্ষেপ ক্ষতি বই উপকার করে না। নাম্বার 1 and নাম্বার 2, ডিএনএ তে কোনো নতুন তথ্য সংযুক্ত হয় না। ডিএনএ এর জেনেটিক তথ্যের উপাদানের অপসরণ, ধ্বংস কিংবা স্থান পরিবর্তন হয় না। তারপরও মিউটেশন কখনোই জীবিত প্রাণীদের কোনো নতুন অঙ্গের বৈশিষ্ট্য বা সৃষ্টি করে না। আর নাম্বার 3, মিউটেশনের ফলাফলকে তার পরবর্তী বংশধারায় যেতে হলে মিউটেশনটি অবশ্যই রিপ্রোডাক্টিভ সেলে ঘটতে হবে। দেহের অন্য কোনো অঙ্গের কোষে এই মিউটেশন ঘটলে তা বংশ পরম্পরায় পরবর্তী প্রাণীতে যাবে না। উদাহরণস্বরূপে মানুষের চোখে যদি রেডিয়েশনের কারণে ডিএনএ উৎপাদনে পরিবর্তন আসে, তাহলে তা তার পরবর্তী অংশে যাবে না। ক্লিয়ার? এই 3টা বিষয় ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, আমরা একবারই বিজ্ঞানী
বিভিন্ন বিজ্ঞানী ও দার্শনিক বিতর্ককে এখানে আসাদ বিন ফ্যাক্ট বা আহমেদ ভাই, বাস্তবতা। জি ভাই। হ্যাঁ আমার এখানে প্রচন্ড নেট প্রবলেম দেখাচ্ছে। আমি কথাগুলো বুঝতেছি কিন্তু একটু ভেঙে ভেঙে। তো হচ্ছে আমার আলোচনা করার খুব আগ্রহ, মানে আমারও মনে হচ্ছে আলোচনা করব, কিন্তু হচ্ছে প্রচন্ড পরিমাণ আমার এখানে নেট প্রবলেম যাচ্ছে, বারবার শুধু বের হয়ে যাচ্ছে স্ট্রিম ইয়ার্ড থেকে, বারবার ইয়ে করতেছে। আমি আলোচনাটা এগিয়ে নেন, হ্যাঁ আমি শুনতেছি, সব আলোচনা ক্যাপচার করতেছি, এগিয়ে নেন, হ্যাঁ আচ্ছা এরপরে আচ্ছা। ইনশাল্লাহ। হুম। তো কি আমি বলতেছিলাম যে অনেক বিভিন্ন বিজ্ঞানী বা অনেক বিজ্ঞানী ও দার্শনিক বিবর্তনকে কখনো ফ্যাক্ট বা কখনো বাস্তবতা, কখনো থিওরি বা তথ্য, কখনো উভয়টি, আবার কখনো কোনোটি নয় হিসেবে নির্ধারণ করেছেন। বিবর্তন কি ফ্যাক্ট নাকি থিওরি তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে অনেক বিভ্রান্তি রয়েছে। তবে 1980 সালের পরে এর বিপক্ষে কিছু অকাট্য প্রমাণ তুলে ধরেছেন কিছু বিজ্ঞানী, যার কারণে এটি কোনো প্রতিষ্ঠিত ফ্যাক্ট নয়। আমি আবার বলি যে 1980 সালের পরে এর বিপক্ষে কিছু অকাট্য প্রমাণ সায়েন্টিস্টরা দিয়েছেন, যার কারণে এটি কোনো প্রতিষ্ঠিত ফ্যাক্ট নয়। আর আমি লাস্টে যারা এই বিষয়গুলোতে আরো পড়তে চান তাদের জন্য আমি 3টা বুক সাজেশন করব। আপনার লাস্টে আমি বুক 3টা সাজেশন করবো, আর আপনারা এই বুক 3টা কিনে পড়তে পারেন। তো এখন আমি আলোচনা কন্টিনিউ করি। আচ্ছা, আমরা এক প্রাণী থেকে অন্য প্রাণীতে বিবর্তিত হওয়ার সময় তার মাঝামাঝি অবস্থার অনেক নিদর্শন প্রকৃতিতে দেখতে পারতাম আমরা। কিন্তু যদি একটা প্রাণী থেকে অন্য প্রাণী হতাম, বা চিম্পাঞ্জি থেকে বা বান্দর থেকে যদি আমরা মানুষ হতাম, তাহলে এই একটা প্রাণী থেকে যে অন্য একটা প্রাণী আসলাম আর কি, আমরা তার ভিতরের মাঝের যে প্রাণীগুলো আছে, এই প্রাণীগুলোর কিছু নিদর্শন আমরা তো অন্তত দেখতে পেতাম। কিন্তু এখনো পর্যন্ত আমরা যে লক্ষ লক্ষ ফসিল পেয়েছি, তার কোথাও কোনো দিনও এক প্রাণী থেকে অন্য প্রাণীতে বিবর্তিত হওয়ার সময় মাঝামাঝি অবস্থার কোনো প্রাণী, অর্থাৎ মিসিং লিঙ্ক দেখা যায়নি। যেটা আমি প্রথমে আপনাদেরকে দেখেছিলাম বিবিসির একটা রিপোর্টে দেখা যায়নি। যেমন এখনো পর্যন্ত এমন কোন বানর বা গরিলার ফসিল পাওয়া যায়নি যেটার মাথা ছিল মানুষের মতো, বা যেটার গায়ের লোম মানুষের মতো একদম ছোট, বা যেটার হাত মানুষের মতো, মানুষের হাতের মতো, যেগুলো দেখে প্রমাণ পাওয়া যায় যে গরিলা বা বানর থেকে ধীরে ধীরে পরিবর্তন হয়ে মানুষ এসেছে। এর কোনো প্রমাণ এখনো পর্যন্ত মিলে নাই। আমরা যেহেতু লাখ লাখ ফসিল আজ পর্যন্ত স্টাডি করেছি, আর এটার রিপোর্ট তো আমি আপনাদেরকে প্রথমে দেখালাম, এটার কোনো রেফারেন্স হয়তো এখানে দিতে হবে বলে আমার মনে হয় না। আসাদ বিন আহমেদ ভাই, এখানে আমি একটা কথা বলতে চাই, খুব সুন্দর, এই প্রাসঙ্গিক, এই ব্যাপারটার প্রাসঙ্গিক, যে মাঝামাঝি প্রাণী, এক প্রাণী থেকে যদি আরেক প্রাণী বিবর্তিত হয়ে আসতো, তাহলে যে মাঝামাঝি প্রাণী সেটা গেল কোথায়? তো এইখানে একটা কথা বলতেছে, এখানে নাস্তিক মহলে দেখা যায় তারা বলার চেষ্টা করে যে হচ্ছে আপনার মাঝামাঝি, যেহেতু মাঝামাঝি যে প্রাণীগুলো সেগুলো হচ্ছে দুর্বল, তো দুর্বল গুলো বিলুপ্ত হয়েছে, যেটা সবল সেটা এখন প্রতিষ্ঠিত। তো এখানে আমরা তাদের এনসারটা দুইটা, এখানে দুইটা কোয়েশ্চেন রাখতে চাই তাদের এই প্রশ্নের উত্তরের। আবার সেটা হচ্ছে যে মাঝামাঝি যে দুর্বল, তারা বিলুপ্ত কেন হবে? তারা যদি প্রকৃতিতে টিকতেই না পারে, বিলুপ্ত হয়ে যায়, তাহলে তাদের মাধ্যমে আবার উচ্চ, যেটা সবচেয়ে ভালো মানুষ, শক্তিশালী, সেটা কেন আসবে? সেটা তো আগের থেকে বিলুপ্ত হওয়ার কথা ছিল, তাহলে হুট করে কেন সেটা হয়ে গেল? নাম্বার এক। এবং এখানে একটা কথা বলতে চাই যে এই যে বিবর্তনের আপনার একটা শিল্পাঞ্জি থেকে বা একটা কমন পূর্বপুরুষ থেকে যে মানুষের আশা, তো এইটা হুট করে কবে থেকে আসলে বন্ধ হয়ে গেল? আদৌ মানে কবে থেকে হুট করে বন্ধ হয়ে গেল, এখন কেন হচ্ছে না? কত সাল থেকে বা কখন থেকে শুরু হয়েছিল? এবং এখানে আরেকটা কথা, যে তাদের কথা দিয়ে এই যে দুর্বল দেখে তারা টিকতে পারে নাই, তাহলে তেলাপোকা তো সবচেয়ে বেশি দুর্বল একটা প্রাণী, সেটা কেন কোটি কোটি বছর ধরে টিকে আছে? কিভাবে টিকে আছে? যদি মানুষ ও শিল্পাঞ্জির মাঝখানের প্রাণীগুলো দুর্বলতার কারণে উধাও হয়ে যায়, তাহলে তেলাপোকা এখনো কিভাবে টিকে আছে? হ্যাঁ ভাই, আপনি আলোচনা কন্টিনিউ করুন। জি। আচ্ছা, এই যে আব্দুর রাজ্জাক ভাই যেটা বললেন আর কি, যে মাঝের যে এইগুলো আছে তারা নাস্তিক মহল থেকে বলে যে তারা দুর্বল। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম যে তারা দুর্বল, তাহলে তাদের কিছু ফসিল তো আমরা পাবো না, সেই ফসিল গুলো কোথায়? যেটা আমি প্রথমে এক্সাক্ট, হ্যাঁ। ওই বিবিসি, ওই প্রাসঙ্গিক বিবিসির একটা প্রশ্ন, হ্যাঁ রিপোর্ট দেখালাম প্রাসঙ্গিক প্রশ্ন। যে
হ্যাঁ, ওই বিবিসির একটা রিপোর্ট আমি প্রথমেই দেখিয়েছিলাম যে কোনো মিসিং লিংক আজ পর্যন্ত এই ধরনের মিলে নাই। তো এই ফসিলগুলো কোথায় তাহলে? ঠিক আছে, তার আগের ফসিল যদি আমরা পেতে পারি, একদম প্রথম ফসিল যদি আমরা পেতে পারি, তাহলে মাজার ফসিল পাবো না? এটা কি ধরনের সম্ভব? আর মাইক্রো অর্গানিজম, মাটির যে অর্গানিজম গুলো থাকে, মাইক্রো অর্গানিজম, এই অর্গানিজম কতটুকু পাওয়ারফুল হয়ে গেল যে আগের ফসিল গুলো খেতে পারে নাই, কিন্তু মাঝের ফসিল গুলো নষ্ট করে ফেলেছে। আগের ফসিল গুলো তারা নষ্ট করতে পারে নাই, এত দুর্বল হয়ে গেল তারা, বা এত শক্তিশালী হয়ে গেল যে আগের তা শেষ করতে পারে নাই, মাঝেরটা শেষ করে দিয়েছে। আচ্ছা, আকবরী, আচ্ছা, প্রাণীদের যে কোনো প্রাণীদের মধ্যে সূক্ষ্ম বিবর্তন যেটাকে আমরা বলি মাইক্রো ইভলিউশন, এর নিদর্শন অনেক আছে। আর নিদর্শন মিললেও বড় ধরনের বিবর্তনের কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি, যেখানে এক প্রজাতির প্রাণী বিবর্তিত হয়ে আর এক প্রজাতির প্রাণীতে পরিণত হয়েছে। ম্যাক্রো ইভলিউশনের পক্ষে কোনো প্রমাণ এখনো পর্যন্ত নাই, আর ভবিষ্যতেও ইনশাল্লাহ থাকবে না। আগেও ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও ইনশাল্লাহ থাকবে না। বিজ্ঞানীরা গবেষণার মাছির বিবর্তন করার চেষ্টা করেছিলেন। আর অনেক চেষ্টার পর 3 ধরনের মাছি তারা তৈরি করেছিলেন। বিজ্ঞানীরা মাছির বিবর্তনের অনেক চেষ্টা করেছিলেন। হয়তো যারা বিবর্তন নিয়ে লেখাপড়া করেন তারা জানেন, বা সায়েন্স যারা পড়েন তারা জানেন যে 3 ধরনের মাছির বিবর্তন করে তারা 3 ধরনের প্রাণী তারা পেয়েছিলেন। এক ধরনের আগে যেরকম মাছি ছিল ঠিক সেরকমই। নাম্বার 2, মিউটেটেড অথবা বিকৃত, ধরেন তার একটা পাখ নাই, অথবা সেই মাছি উঠতে পারে না, বা তার পা নাই, তার চোখ নাই, এরকম। আর না হলে আর একটা প্রকৃতির মাছি পেয়েছিল, সেটা হলো মৃত। এই 3 ধরনের মাছি তারা পেয়েছিলেন। তো যার কোনো নাই, একটাও কাম নাই। একটা যেরকম ছিল ওরকমই, আর একটা বিকৃত, আর 3 নাম্বারটা মৃত। তো এটা দিয়েও প্রমাণ হয় যে যে সায়েন্টিস্ট গুলো এগুলো সারাটা জীবন তার রিসার্চের কাজে দেয়, সারাটা জীবন সেই রিসার্চটা ব্যর্থ হয়ে গেল। আচ্ছা, 2010 সালের একটা গবেষণায় মাছির 600 প্রজন্ম পরীক্ষা করেও কোনো বিবর্তনের চিহ্ন পাওয়া যায়নি। আচ্ছা, আমরা একবারই নাম্বার 3, বিবর্তনবাদ দাবি করে যে জেনেটিক মিউটেশনের মাধ্যমে প্রাণীদের মধ্যে বিবর্তন হয়ে উন্নততর এবং বেশি টেকসই প্রাণীর সৃষ্টি হয়, এবং এইভাবে আদি মানুষ থেকে আধুনিক মানুষ এসেছে। কিন্তু সাম্প্রতিক গবেষণায় উল্টোটাই প্রমাণ পাওয়া গেছে। উদ্ভিদ এবং মানুষ উভয়েরই উপর গবেষণায় দেখা গেছে বেশিরভাগ মিউটেশনের ফলে দেহে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হয় না। কোনো পরিবর্তন দেহে এরকম কোনো পরিবর্তন হয় না, কিন্তু খারাপ মিউটেশন উল্লেখযোগ্য পরিমাণে, এবং এগুলো কোষের বংশ পরম্পরায় টিকে থাকে। একে বলা হয় জেনেটিক এন্ট্রপি। প্রত্যেক মানুষ তার নিজের মিউটেশন এবং তার পূর্বপুরুষদের মিউটেশন বহন করে, এবং তার বংশধরের মধ্য দিয়ে দিয়ে যায়। যেরকম মনে করেন আমাদের বংশে যদি একটা অসুখ থাকে, ধরেন আমার গাল শুষ্ক, ধরে নেন আর কি, আমার গাল শুষ্ক। তো আমার যদি এরকম থাকে, এরকম হতে পারে যে আমার পরবর্তী যে প্রজন্ম আসবে তাদের গালও শুষ্ক থাকবে। এইরকম একটা জিনের মধ্য দিয়ে হয় আর কি। এটাই বোঝানোর চেষ্টা করলাম আর কি। কিন্তু এরকম কোনো বড় বিবর্তন হবে না যে আমি যদি ন্যাংরা হয়ে থাকি আমার ছেলে মেয়েরাও ন্যাংরা হয়ে যাবে, এরকম হয় না। আচ্ছা, সম্প্রতিকালে হিউম্যান জিনোম গবেষণার উন্নতির ফলে বিজ্ঞানীরা 219 জন মানুষ এবং 78 জন বাবা মা এবং তার সন্তানদের মধ্যে গবেষণা করেন, এবং প্রতি বংশ পরম্পরায় 60টি নতুন মিউটেশন যোগ হয়। বিবর্তনবাদীরা দাবি করে 2.4 মিলিয়ন বছর আগে এক বানর গরিলার কাছাকাছি দেখতে আদি মানুষ থেকে আধুনিক মানুষের উদ্ভব হয়েছে, যার অর্থ দাঁড়ায় এই পর্যন্ত মানুষ প্রায় 100,000 120,000 প্রজন্ম মানুষের এখন পর্যন্ত এসেছে। এবং এখন
এখন প্রতি প্রজন্মে যদি 60টা মিউটেশন আপনারা যোগ করেন, ওখানে আমি প্রথমে যেটা বললাম যে 60টা মিউটেশন নতুন সিস্টেম যোগ হয়, এখন যদি 60টা মিউটেশন যোগ হয় তাহলে এইটার দাঁড়াবে, এটার মিউটেশন কত দাঁড়াবে জানেন? 7,200,000 মিউটেশন থাকার কথা। আর এত মিউটেশন হলে একজন মানুষ আর মানুষ থাকবে কিনা তা নিয়ে হয়তো কোনো নতুন ভাবে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নাই। একটা প্রজাতির উপর যদি 7,200,000 হয়, বিবর্তন হয় বা মিউটেশন হয়, তাহলে তার কি অবস্থা হবে? সে কি মানুষ থাকবে নাকি অন্য কিছু হয়ে যাবে? আমার কোনো ধারণা নাই। আর এটা যে কেউ যে ক্লাস 9-10 এর সায়েন্সও যদি পড়ে কেউ, সে হয়তো বলতে পারবে যে এটা কখনোই সম্ভব হতে পারে না। নাম্বার 4, এক প্রজাতির প্রাণীর থেকে অন্য প্রজাতির প্রাণীর মধ্যে ধাপে ধাপে বিবর্তন কখনো সম্ভব নয়। যেমন সরীসৃপের দ্বিমুখী ফুসফুস কখনো পাখির একমুখী ফুসফুসে বিবর্তন হতে পারে না। সেটা হতে হলে বিবর্তন শেষ না হওয়া পর্যন্ত সরীসৃপকে শ্বাস নেওয়া বন্ধ করে দিতে হবে, যেটা কেবল হাস্যকরী নয়, অযৌক্তিকও বটে। সুতরাং বিবর্তনবাদীরা যে দাবি করে সরীসৃপ থেকে পাখির বিবর্তন হয়েছে, সেটা সম্পূর্ণভাবে একটা ভুল ধারণা। এটা কখনোই সায়েন্স বা বিজ্ঞান হতে পারে না। আচ্ছা, একইভাবে ধরেন উভচর প্রাণীর 3 কক্ষ বিশিষ্ট হৃৎপিণ্ড থেকে স্তন্যপায়ী প্রাণীর 4 কোষ বিশিষ্ট হৃৎপিণ্ডের বিবর্তন হওয়া কখনোই সম্ভব নয়। কারণ সেটা হতে হলে প্রথমে উভচর প্রাণীর হৃৎপিণ্ডের মধ্যে নতুন দেওয়া সৃষ্টি হতে হবে, যা রক্ত চলাচলে ব্যাঘাত ঘটাবে, না হয় নতুন রক্তনলীর সৃষ্টি হতে হবে। আচ্ছা, যা রক্ত চলাচলকে একদম বন্ধ করে দিতে পারে। এরকম অনেক প্রমাণ রয়েছে যা নিজ থেকেই দেখানো যায় যে এক প্রজাতির প্রাণীর মধ্যে ধীরে ধীরে বিবর্তন হয়ে অন্য প্রজাতির প্রাণীর সৃষ্টি হওয়া অসম্ভব বা সম্ভব নয়। কারণ বিবর্তনের সময় মাঝামাঝি যে অবস্থাগুলো হতে হবে, সেগুলো প্রাণীর জন্য কোনোভাবেই কল্যাণকর নয়। এমনকি অনেক ক্ষেত্রে এই ধরনের অর্ধেক বিবর্তনের সেই প্রাণীর জন্য মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। আর এইটা যে সে যে মরে যাবে, সে যে মৃত্যুবরণ করবে, এই ধরনের কার্যক্রম যদি করা হয় তার সঙ্গে, আর সেটা বোঝার জন্য কোনো রকেট সায়েন্স বোঝার কোনো জরুরি হয় না। তার রকেট সায়েন্স বুঝতে হবে না যে এই ধরনের যদি কার্যক্রম কোনো একটা জীবজন্তুর বা গাছের উপরেও করা হয়। সুতরাং বিবর্তনবাদ শুধুই একটি থিওরি, এর পক্ষে কোনো গ্রহণযোগ্য ও যৌক্তিক প্রমাণ নেই। ও এখানে আরো একটা কথা আমার মনে পড়লো, আমি যখন ব্যাচেলর অফ সায়েন্স করতাম বোটানিতে, তখন একটা থিওরি আমি পড়েছিলাম যে এটা এরকম যে একটা গাছ, একটা যার কোনো ডাল ইঠি নাই, ডাল ঠেঙ্গল নাই, এরকম একটা গাছ, সে বিবর্তন হতে হতে সে তার অনেক ডালপালা, পাতা, এগুলো অনেক ধরনের পরিবর্তন হয়ে যায়। এরকম একটা থিওরি আমাদের ব্যাচেলরে ছিল। কিন্তু এই যে এই থিওরি গুলো থাকে, এটা এক ধরনের থিওরি। এটা কখনোই আমাদের প্রফেসররা এটাকে ফ্যাক্ট বলে নাই। আর আমার মনে হয় না আর কোন প্রফেসর, যে একজন ভালো প্রফেসর আর কি, তিনি এইগুলোকে একটা বলবে। আমাদের গাছের ভিতরে, প্লান্টের ভিতরে অনেক ইভলিউশন হয়, মিউটেটেড হয়, কিন্তু এরকম মিউটেটেড হয় না যে একটা ছোট গাছ থেকে একদম সে একটা বড় গাছ হয়ে যাবে। এরকম মিউটেশন কখনোই হয় না। আচ্ছা, আমরা একবার এই প্রকৃতিতে কি ধরনের বিবর্তন হয় এটাও একটু ক্লিয়ার করা দরকার। কারণ আমি প্রথমে হয়তো শুরু করার 2-3 মিনিট পরে হয়তো বলেছিলাম যে কিছু মাইক্রো ইভলিউশন হয় আর কি। ওই ইভলিউশনটা যদি আমি এখন ক্লিয়ার না করে দিই, অনেকে হয়তো লাইভ দেখার পরেও কনফিউজ থেকে যাবে যে তাহলে কি ধরনের বিবর্তন হয়। এটাও আমি অল্প ছোট করে ক্লিয়ার করে দিই। এই ব্যাপারটা অল্প পরিষ্কার করে আমি বলি যে মাইক্রো ইভলিউশন বা সূক্ষ্ম বিবর্তন অবশ্যই প্রকৃতিতে হয়, এটা সত্য, এবং সেটা হয় একই প্রজাতির মধ্যে। অল্প কিছু জেনেটিক পরিবর্তন থাকে, আর এইভাবে একসময় উপপ্রজাতির সৃষ্টি হয়। কিন্তু এই সূক্ষ্ম বিবর্তন হতে হতে একসময় মাইক্রো ইভলিউশন বা বহুত বড় বিবর্তন হয়ে এক প্রজাতির প্রাণী অন্য প্রজাতির প্রাণীতে পরিণত হয় না, যেটা বিবর্তনবাদীরা প্রমাণ করার চেষ্টা করেছেন।
মজার ব্যাপার হচ্ছে এটা নিয়ে বিবর্তনবাদীদের মধ্যেই দ্বিমত আছে। যারা যারা বিশ্বাস করে যে আমি বিবর্তনবাদী বিশ্বাসী, তারা নিজেরাও এটা নিয়ে কনফিউজ, অনেকে অনেক কথা বলে। কাজেই বলা যায় বানরের মধ্যে সূক্ষ্ম বিবর্তন হয়ে বিভিন্ন প্রজাতির বানর তৈরি হতে পারে। চিম্পাঞ্জির ভিতরে বিবর্তন হয়ে অনেক প্রজাতির চিম্পাঞ্জি হতে পারে। কারণ এখানে আরেকটা বিষয় যারা জানবেন ক্লিয়ার হয়ে যাবেন। প্রত্যেকটা আমরা যারা কিংডম বলি, 5 কিংডম, যেরকম জানাস, স্পেসিস, ডিভিশন, এই ধরনের যে কিংডম গুলো থাকে, যারা সায়েন্স পড়েছেন তারা হয়তো জানবেন যে এই ইগুলো পরিবর্তন হতে পারে, কিন্তু একটা বানর থেকে একটা মানুষ বা অন্য কোনো জীবজন্তু হতে পারে না। এটা একটা বানর থেকে অন্য স্পিসিসের বা অন্য প্রজাতির একটা বানরই তৈরি হতে পারে। আচ্ছা, ডারউইনের পাখির যে ঠোঁটের যে বিবর্তন, প্রথমে যেটা বলেছিলাম, স্টার্টিং পয়েন্ট যেটা আমার ছিল যে ডারউইন একটা দ্বীপে গিয়েছিলেন, ওখানে গিয়ে তিনি এই পাখির ঠোঁট এগুলো নিয়ে তিনি বিবর্তন নিয়ে প্রথম তার থিওরি এসেছিল। সেই পাখির ঠোঁটের বিবর্তনই ইকোলই ব্যাকটেরিয়ার বিবর্তন হয়ে অ্যান্টিবায়োটিকের প্রতি রেজিস্টেন্স, এইচআইভি ভাইরাসের বিবর্তন, এগুলো সবই হয় এক প্রজাতির মধ্যে। পাখি বিবর্তনের পরে পাখি থাকে, ব্যাকটেরিয়ার বিবর্তনের পরে ব্যাকটেরিয়াই থাকে। তা বলা যায় এই তথ্যটি কেবল তথ্য, বাস্তব সত্য নয়। ক্লিয়ার যে এইটা একটা সিম্পল একটা তথ্য, এটা কোনো বাস্তব সত্য নয়। তো যাই হোক, আমরা আব্দুর রাজ্জাক ভাই, আপনি কি কিছু বলবেন না আমি আগ বাড়বো? আব্দুর রাজ্জাক ভাই, আপনি আমাকে কি কি কিছু শোনা বলতে চান? যাচ্ছে? জি জি জি, শুনুন, আপনি কিছু বলবেন না হ্যাঁ, আমি কি কন্টিনিউ করবো? হ্যাঁ, হ্যাঁ, আমি এখানে একটা কথা, মানে আমি এখানে একটা জিনিস বলতে চাই। একটু ওয়েট, সেটা হচ্ছে আপনি একটু ইয়াতে থাকেন, আমি একটু ইয়েটা করে ফেলি। আচ্ছা হাসান ভাই, এটা মজার একটা ব্যাপার বলি, সেটা হচ্ছে আপনি হয়তো আলোচনাটা করছেন কিনা এটা, যেহেতু আমার এখানে প্রচুর পরিমাণ নেটের সমস্যা দেখা দেয়, তো এই জন্য কথা, মানে, আর আসলে আমি এয়ারটেল দিয়ে চালাই এখানে, গ্রামীণের নেটটা ভালো পাই, সামনে থেকে ইনশাল্লাহ গ্রামীণ দিয়ে ট্রাই করব। তো এটা বলছেন কিনা যে প্রাণের উৎপত্তি নিয়ে, মানে কিছু বলেছেন কিনা? যদি না বলে থাকেন তাহলে আমি ব্যাপারটা জি একটু জি, না ভাই, আমি ওইটা বলিনি এখনো। একটু একটু আলোচনা করতে চাই। আচ্ছা, বিবর্তনবাদের আসলে অনেক সমস্যা, এর মধ্যে একটা একদম প্রধান যে সমস্যা, যেটা বিবর্তনবাদ শুরুতেই যেখানে থেমে যাবে বা আটকে যাবে, সেটা হচ্ছে প্রাণের উৎপত্তি। মানে প্রাণের উৎপত্তিটা আসলে কিভাবে হলো পৃথিবীতে, তাই না? পৃথিবীতে তো সব জ্বর, মানে জড় বস্তু, জড় বস্তু থেকে প্রাণের উৎপত্তি কিভাবে আসলো? তারা যে বলে যে বিবর্তন একটা কমন পূর্বপুরুষ থেকে এসেছে, তো কমন পূর্বপুরুষের যে প্রথম যে প্রাণটা পৃথিবীতে আসলো, সেটা কিভাবে আসলো? মানে এটা নিয়ে কিছু কথা বলা দরকার। যেমন বিবর্তনবাদী যে মূল অসঙ্গতি গুলোর মধ্যে এটা কিন্তু একটা অনেক বড় অসঙ্গতি। তো সকল জীবজন্তু একটি নির্দিষ্ট পূর্বপুরুষ বা কমন অ্যানসেস্টর থেকে কোটি কোটি বছরে বিবর্তনের ক্রমধারায় বর্তমানে পর্যায়ে এসেছে, তারা, মানে যে এসেছে, এটা তারা বিশ্বাস করে। জি ভাইজান, কিছু শোনা যাচ্ছে না। জি, ভাইজান কি লাইনে আছেন? আব্দুর রাজ্জাক ভাই। হ্যালো। হ্যাঁ আমি জি, শোনা হ্যাঁ আমি যাচ্ছিল না। লাইনে আছি, আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা এখন আচ্ছা, শোনা এখন যাচ্ছে? শোনা যাচ্ছে। জি জি, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা। তো আমি যে কথাগুলো বলতেছিলাম, যে প্রিন্সিপাল অফ বায়োজেনেসিস কি বলে,
যে প্রাণের উৎপত্তি মূলত প্রাণ থেকে আসে, প্রাণের উৎপত্তি প্রাণ থেকে, যে জড় কোনো জিনিস থেকে কিন্তু প্রাণ হতে পারে না। তো প্রাণের উৎপত্তি যদি প্রাণ থেকে আসে, তাহলে এই প্রাণের প্রথম প্রাণটা পৃথিবীতে কিভাবে আসলো, এটার উত্তর কিন্তু বিবর্তনবাদীরা দিতে পারে না। এটার উত্তর কিন্তু আমরা জানি যে আল্লাহ তাআলা কিন্তু প্রাণ সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করেছেন প্রাণ সৃষ্টি করে, ঠিক আছে। কিন্তু তারা কিন্তু বিভিন্ন ওই যে বিভিন্ন ভাবে বলতে চেষ্টা করতেছিল যে আপনার পুরুষের ঘাম, গম যদি রেখে দেয় সেখান থেকে প্রাণের উৎপত্তি হয়, কিংবা হচ্ছে ছোট জলাশয়ের ভিতর থেকে, উষ্ণ ছোট জলাশয় থেকে, কাদামাটি থেকে ব্যাঙের উৎপত্তি হয়, বিভিন্ন কথা বলছে, যেগুলো কিন্তু সবগুলোই আজকে বিজ্ঞানী বলছে যে এটা এটা কখনো এটা মিথ্যা, বা এটা হচ্ছে এটা সত্য না, ঠিক আছে। তো আমরা যদি শুরুতে এই কথাগুলো যদি বিবর্তনবাদীদেরকে আমরা প্রশ্ন করতে যাই, তখন কিন্তু খুব সুন্দর করে যারা বিবর্তনবাদী তারা কিন্তু এটাকে এড়াইয়া যায়, যে ঠিক আছে বিবর্তনবাদ আমাদের এটা আমাদের ইয়ার আলোচনা না, মানে প্রাণীর উৎপত্তি থেকে আসলো এটা ডারউইনের আলোচনা না। অথচ আপনি দেখেন এনসাইক্লোপিডিয়াতে কিন্তু বলা হচ্ছে যে বিবর্তনবাদীরা মানে বিশ্বাস করে যে পৃথিবীতে প্রাণ এসেছে, বিবর্তনবাদীরা বিশ্বাস করে যে প্রাণীর উৎপত্তি সম্পর্কে চিন্তা করে, এবং তাদের কথা অনুসারে প্রাণীর বিবর্তন শুরু হয়েছে প্রাণহীন বা জড় বস্তু থেকে। তবে এখানে এটাও বলা হয়েছে যে অনেকেই মনে করেন সকল প্রাণীদের বর্তমান যেভাবে দেখা যাচ্ছে সৃষ্টি শুরুর দিকেও তারা এই একই রূপে অথবা কাছাকাছি রূপে বিদ্যমান ছিল। তো এখানে দেখেন ডারউইন কিন্তু এই ছোট্ট একটা ধারণা দিচ্ছে। তো ডারউইন কিন্তু ঠিকই বলেছে যে প্রাণের উৎপত্তি জড় জিনিস থেকে এসেছে, অর্থাৎ প্রাণ নিয়ে তিনি কথা বলতে চেয়েছে। তো প্রাণ নিয়ে তিনি কথা বলছে, তাহলে অবশ্যই আমরা বলবো যে ডারউইনবাদকে এখন প্রমাণ করতে হবে যে প্রথম প্রাণটা পৃথিবীতে কিভাবে আসলো। এটা কিন্তু একটা অনেক বড় একটা ফ্যাক্ট। তো ইনশাল্লাহ আপনার আলোচনা শুনবো। হ্যাঁ ভাই। আপনার আপনার মিউট করা আসাদ ভাই, আপনার মিউট করা। জি ভাই। তো আচ্ছা, এখন আমি আলোচনা কন্টিনিউ করি। শোনা যাচ্ছে ভাই? আচ্ছা, আমরা আলোচনা কন্টিনিউ করি। বিবর্তনের বিরুদ্ধে যেই কেন আমরা বিবর্তনকে মানি না, এর একটু ছোট্ট করে আলোচনা করে দিই, আপনাদের বলে দিয়েছি কেন আমরা বিবর্তনের বিরুদ্ধে আপত্তি করি। আচ্ছা, সময় অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে যে বিবর্তনের কনসেপ্ট যখন থেকে শুরু হয়েছে, তখন থেকেই আজ পর্যন্ত এই সময়গুলো পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে ডারউইনের নাস্তিকতাবাদ মতাদর্শ সম্পর্কে আপত্তি উঠে। প্রথম থেকে উঠতেছিল, যখন তিনি বলেছিলেন তখন থেকে আপত্তি ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আর বিশেষ করে আপত্তি কখন উঠে, 1964 সালে বায়োলজি ফর টুডে নামের এক বইটি এ বিষয়ে স্পষ্ট করে তোলে। আপনারা যদি ইচ্ছা করেন অ্যামাজন অথবা ফ্লিপকার্ট থেকে বায়োলজি ফর টুডে নামের বইটা কিনে নিতে পারেন। এই বায়োলজি অফ টুডে নামে একটি বই এই বিষয়ে স্পষ্ট করে তোলে, যেখানে বলা হয় ডারউইনের এই মতাদর্শ পুরোপুরি গ্রহণ করার ব্যাপারে বহু সংখ্যক বিজ্ঞানী আপত্তি উত্থাপন করেছেন। আপত্তি সময়ের মধ্যে আমি দুইটা আপত্তি এখানে বলি। বেশি বললে হয়তো এখন 1 ঘন্টার উপরে হয়ে গেছে লাইভ, আমরা বেশি লম্বা করবো না, তো ওই জন্য আমি দুইটা আপত্তি বলি। নাম্বার ওয়ান, এই মতটি বংশানুক্রামিকতা সংক্রান্ত জানা সব তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে, সব তথ্য অন্তর্ভুক্ত করে না। যে কোনো পরিবর্তন কোন বংশক্রামিক ধারায় সংক্রমিত হলে আর কোন পরিবর্তন তা হলো বা না হতে পারলো না, এই প্রশ্নের স্পষ্ট ব্যাখ্যা ও বিশ্লেষণ এই মতটিতে নাই। কিছু পরিবর্তন এতই নগণ্য, সামান্য ও অনুল্লেখযোগ্য যে তা সম্ভবত জীবন সংগ্রামে এটাকে দেহকে কোনরূপেই সাহায্য করতে সক্ষম না। নাম্বার টু, সামান্য নগণ্য পরিবর্তন সমূহের ক্রমশ একত্র সমাবেশ হওয়ার ফলে অধিকতর জটিল কাঠামো কেমন করে আত্মপ্রকাশ করতে পেরেছে, যেমনটি উচ্চ প্রাণীদের বা হায়ার অরিজিন যে প্রাণীরা থেকে পরিদৃষ্ট হয়। ডারউইনের মতামত এর এই কথার কোনো ব্যাখ্যা দেয় না। এইগুলো আপনারা আরো অনেক কেন বিরোধিতা করা হয়, কেন এই ডারউইনের বিবর্তন ঠিক না, এগুলো আপনারা পড়ে নিতে পারেন দ্য বায়োলজি ফর টুডে নামের বইটা থেকে। আচ্ছা, এইভাবেই ডারউইনের মতাদর্শর যে
ভ্রান্তি ও ত্রুটিযুক্ত প্রমাণিত হয়েছে এবং এর অনেকগুলো দিকই প্রত্যাখ্যাত হয়েছে। আচ্ছা, এখন একটু আলোচনা করি যে বিষয়টা আলোচনা করা হয় নাই, বা আব্দুর রাজ্জাক ভাইও আলোচনা করে নাই, আমিও করি নাই, ওটা একটু আলোচনা না করলে বিবর্তন আলোচনাটা একটু অসম্পূর্ণ রয়ে যায়। কারণ যে কোনো বিবর্তন আলোচনায় এই মেন্ডেলের জেনেটিক্স এই ব্যাপারটা চলে আসে আর কি। তো এই ব্যাপারটাও অল্প ক্লিয়ার করে দিই, ছোট্ট করে এটা ই করে দিই। আচ্ছা, ডারউইনের মেন্ডেলার জেনেটিক্স এর যে বিষয়টা আর কি, ডারউইনের প্রজাতির যেটা উৎস, অরিজিন অফ স্পিসিস, বইটা হয়তো আপনারা অনেকেই দেখেছেন বা অনেকেই পড়তেও পারেন, যে ডারউইনের প্রজাতির উৎস যেটা অরিজিন অফ স্পিসিস বই প্রকাশিত হওয়ার পর গ্রেগর জহান মেন্ডেল একটি অখ্যাত পত্রিকায় 1866 সালে প্রজনন শাস্ত্র জেনেটিক্স যেটা হয়, প্রজনন শাস্ত্র জেনেটিক্স বা জীবের বংশানুক্রমিকতা বিষয়ে গবেষণা প্রকাশ করেন, যা 30 বছর পর্যন্ত গোপন ছিল। তাতে ডারউইনের চিন্তাধারার অন্ত সপারসিতা প্রমাণিত হয়। এই বইটায় তিনি স্পষ্টভাবে মেন্ডেল, তিনি এই মেন্ডেলের জেনেটিক্স এর উনি একটা ই করেছিলেন, একটা থিসিস লিখেছিলেন। ওই ইতে আর কি এই গবেষণায় স্পষ্ট ভাবে তিনি এই মেন্ডেলের বিবর্তনকে এটা বহুল একটা ভুল একটা ব্যাখ্যা বলে তিনি ই করেন, তিনি তার রিসার্চে লেখেন, রিসার্চ পেপারে লেখেন। অতঃপর তিনি আরো লেখেন, বিবর্তন তথ্য গ্রহণযোগ্য নয়। এটা কে বলতেছে? এই গ্রেগর জাহার মেন্ডেল। যারা অন্তত বুটানি পড়েন তারা তো এটা শুনেই থাকবেন, কারণ বুটানি মানে গ্রেগর জাহান মেন্ডেলের নাম চলে আসবে। তো যারা অন্য কোন সায়েন্স পড়েন তারা হয়তো জানেন না, জানি না, কিন্তু গ্রেগর জাহান মেন্ডেল খুব একটা বড় একটা বিজ্ঞানী। আচ্ছা, তিনি স্পষ্টভাবে বলেছিলেন বিবর্তনের তথ্য গ্রহণযোগ্য নয়, কেননা মেরুদণ্ডহীন জীব মেরুদণ্ডী সম্পন্ন জীবে রূপান্তরিত হওয়া সম্ভব নয়। হাত পা সম্পন্ন জীব থেকে সরীসৃপ গড়ে উঠতে এবং সরীসৃপ থেকে স্তন্যপায়ী জীব সৃষ্টি হওয়ার বিশ্বাস স্থাপন করা আমার পক্ষে কিছুতেই সম্ভব নয়। তো এই কথাগুলো তো কোনো আমাদের কথা না, বা কোনো মোল্লা মুন্সিদের কথা না, এগুলো বড় বড় সায়েন্টিস্টদের কথা। অনেকে এই যেই সায়েন্টিস্ট গুলোর উদাহরণ দেয়, যারা নাস্তিক বা যারা এইগুলো করে বিবর্তন গুলো প্রমাণ করার চেষ্টা করে, তারা সায়েন্টিস্ট গুলোর নাম বলে যে তারা সায়েন্টিস্ট। তো আমরা যে তথ্যগুলো দিই তারা কি সায়েন্টিস্ট না? আপনাদের সায়েন্টিস্ট সায়েন্টিস্ট সায়েন্টিস্ট, আপনাদের বিজ্ঞানী বিজ্ঞানী, আমাদের বিজ্ঞানী কি বিজ্ঞানী না? আর আমি বিশেষ করে আমি অন্যদের কথা বলবো না, আমি যদি কোনো একটা কথা বলি সেই কথাটার অত্যন্ত পরিমাণে আমি চেষ্টা করি সব থেকে ভালো রেফারেন্স আপনাদের জন্য নিয়ে আসার। তো সময়ের অভাবে হয়তো রেফারেন্স গুলো দেখানো হচ্ছে না আপনাদেরকে, বা দেখানোর সময়ও হয়ে উঠতেছে না। তো আর একটা সায়েন্টিস্টের ভুল স্বীকার বলে আমি বলবো, তিনি প্রথমে এই বিবর্তনবাদের স্বীকার তিনি করতেন, যে বিবর্তনবাদ তিনি প্রচার করতেন, কিন্তু পরে শেষ মুহূর্তে এসে তিনি এই বিবর্তনবাদকে প্রত্যাখ্যান করে দেয়। অনেকেই হয়তো ওনার নাম জানেন, ওনার নাম হচ্ছে টমাস হেনরি হ্যাক্সেল। টমাস হেনরি হ্যাক্সেল, উনি কিন্তু প্রথমে এই বিবর্তনবাদকে এমনকি প্রমোটও করতেন, তিনি নিজে বিশ্বাস করতেন এবং প্রমোটও করতেন। আর উনি টমাস হেলার হ্যাক্সেল 1825 সাল থেকে 1895 সাল পর্যন্ত ডারউইনের মতাদর্শের একজন শক্তিশালী প্রচারক ছিলেন এবং তার প্রতি ছিলেন দৃঢ় প্রত্যয় সম্পন্ন। জৈব রসায়নের যান্ত্রিক মতবাদটি তিনি খুব সুন্দরভাবে সম্মুখের দিক অগ্রসর করিয়ে দিয়েছিলেন। তিনি ডারউইনের হয়ে অনেক প্রচার প্রমোট তিনি করেছিলেন। সেই হ্যাক্সেলি শেষ পর্যন্ত স্বীয় পূর্বকালীন যাবতীয় প্রচার ও শিক্ষার গুরুত্বপূর্ণ বিষয়গুলোর প্রতিবাদ করেছেন এবং মানব জাতিকে তিনি উপদেশ দিয়েছেন যে তিনি সারা জীবন যেই মতবাদটি, যেই থিওরিটি তিনি প্রচার করেছেন, সেই থিওরিটি সম্পূর্ণ ভুল। তারা যেন তাকে এই বিষয় নিয়ে কোনো ধরনের প্রশ্ন না করে, আর কেউ যাতে এই থিওরি, বিবর্তন থিওরিতে বিশ্বাস না করে। এটা কার কথা? টমাস হেনরি হ্যাক্সেল। আচ্ছা, আচ্ছা ভাই, আমাকে আমি কি শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে ভাই।
হ্যাঁ, ইনশাল্লাহ আমরা লাইভ শেষের দিকে চলে এসেছি। আমি ইনশাল্লাহ আপনার থেকে আর কিছু কথা নিয়ে শেষ করে দিব। তবে আপনাকে এই প্রস্তাবনাও আবার আজকে লাইভের মাধ্যমে রেখে দিচ্ছি যে বিবর্তনবাদ আসলে অনেক বড় একটা ফ্যাক্ট এবং বড় একটা বিষয়, যেটা নিয়ে অনেক কথা বলার আছে। এবং বিশেষ করে আমারও অনেক কথা বলার আছে, অনেক বেশি। আমি মনে হয় না যে ঘন্টার পর ঘন্টা কথা বলে শেষ করতে পারবো। ইভেন আপনার অনেক কথা বলার আছে, আমি জানি। তো আমাদের খেয়াল সত্যমনের পক্ষ থেকে আমাকে বলা হয়েছে যে নেক্সট এই বিষয়ে আমরা আরো অনেকগুলো লাইভ প্রোগ্রাম করব। আমরা আরো অনেক আলোচনা জমা করে রাখবো, যেন প্রত্যেকটা বিষয় বিস্তারিত আলোচনা রাখবো। সেই হিসেবে নেক্সট আপনাকে আগে থেকে আমি ইনভাইট করে রাখি। হয়তো আমরা নেক্সট আবার প্রোগ্রাম গুলোতে আপনাকে ইনভাইট করব। পাশাপাশি আরো নতুন আলোচক আসতে পারে, কোনো সমস্যা নেই। বাট আপনি অবশ্যই অবশ্যই অবশ্যই। থাকবেন ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ আপনি ইনশাল্লাহ। অবশ্যই থাকবেন। এবং হয়তো আমাদের এই লাইভ প্রোগ্রামের পর পরবর্তী প্রায় 1 মান্থ কোনো লাইভ আর হয়তো হবে না। কারণ হচ্ছে আমাদের ফাইনাল এক্সাম চলে এসেছে, আমাদের মাস্টার্স ফাইনাল জি, জি। এক্সাম। তো হচ্ছে আমিও আচ্ছা, আমিও বিষয়টা ক্লিয়ার করি আপনাদেরকে যে আমিও হয়তো এখন আমি সময় দিতে পারবো, এরকম না যে সময় দিতে পারবো না, কিন্তু এখন আমার মাস্টার্স এর আমার ফাইনাল সেমিস্টার, হয়তো 2-3 মাস পরে আমার ফাইনাল এক্সাম। এর ভিতর আমার থিসিস লিখতে হবে, আমার প্রজেক্টের কাম শুরু করে দিয়েছি, প্রজেক্টের কাম করতে হবে, তারপর তার উপর থিসিস লিখতে হবে, তারপর আমরা এক্সামে বসবো। তো অনেক সময়ের ব্যাপার। আর এখন আমি একটু ব্যস্তই, সো আমি বলতে পারতেছি না আর কি যে কখন থাকতে পারবো। ইনশাল্লাহ যদি সত্য ই করে আমরা অবশ্যই চেষ্টা করবো আর কি এর ভিতরে থাকার। হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই এই আশাবাদী। অবশ্যই সত্যমনার পাশে থাকবেন, ব্যস্ততা সবারই আছে। কিন্তু হয়তো সত্যমনা অডিয়েন্স যারা আছেন, যারা সত্যমনাকে সবসময় ভালোবাসেন, দেখেন, তো তাদেরকে বলে রাখি, হয়তো আমাদের 1 মাস এরকম আমাদের কার্য সত্যমনা লাইভ আমাদের লেখা নিয়মিত ইনশাল্লাহ আসবে। আমাদের যে সত্যমনা প্রবন্ধ, আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা, আপনাদের উত্তর, আমাদের ওয়েবসাইট তো অবশ্যই এখন তো আরো সহজ হয়েছে আমাদের অ্যাপের মাধ্যমে। আমাদের হাসাব ভাই আমাদের এবং তার পরিচিত শুভাকাঙ্ক্ষী আমাদের যে অ্যাপ তৈরি করে দিয়েছেন, সত্যমনা অ্যাপ প্লে স্টোরে ঢুকলেই পেয়ে যাবেন। ইনশাল্লাহ এটা নিয়ে আমরা রিভিউ লিখতেছি। ইনশাল্লাহ এটা রিভিউ লিখে আমরা আপনাদের কাছে পৌঁছে দিব। শুভেচ্ছা বাণীও তৈরি করতেছি। এবং পাশাপাশি আমাদের লেখা আপনারা পেয়ে যাবেন। আপনাদের প্রশ্ন যদি থাকে, আমাদের সত্যমনা নাস্তিকতা মূলোৎপাটন আমাদের পেজগুলো তারা প্রশ্ন করেন ব্যক্তিগত ভাবে, যদি করতে থাকেন আমাদের ইমেল আছে, কিংবা আমাদের লেখক মহোদয় আছেন, আমাদের রবিউল আছেন, রবিউল সাহেব, এবং আমিও নিজে ট্রাই করে আছি, এবং আমাদের হাসাব ভাই আছে সত্যমনার, তাকে যদি প্রশ্ন পাঠান, তো ইনশাল্লাহ আমরা লেখনির মাধ্যমে আমরা অবশ্যই আমাদের পাশে আছি। বাট লাইভ প্রোগ্রামটা নিয়ে, কারণ একটা লাইভের জন্য অনেক আলোচনা, যেহেতু সামনাসামনি যখন আমরা আলোচনা করা, সেটা কিন্তু আপনার অনেক পড়াশোনা দরকার। ঠিক আছে, অনেক পড়াশোনা করে আসতে হয় এবং সে, হ্যাঁ, জি ভাই, অনেক পড়াশোনা পড়াশোনা না করে আসতে করেও হয়। তো লাইভ করা যায়। পড়াশোনা না করেও লাইভ করা যায়, কিন্তু আমরা যেভাবে লাইভ গুলো করি প্রত্যেকটা রেফারেন্স আমি চেষ্টা করি দেখিয়ে দেওয়ার জন্য, প্রত্যেকটা হম লিঙ্কে হম হম ঢুকে ঢুকে প্রত্যেকটা দেখাই দেওয়ার জন্য, এগুলো করার জন্য অবশ্যই সময়ের প্রয়োজন হয়। হ্যাঁ, অবশ্য সময়ের প্রয়োজন এর জন্য। একটা লেখা তো আমরা সিম্পল একটু পড়াশোনা করে লিখে দিতে পারি, কিন্তু যখন দর্শকদের সামনে, লাইভ প্রোগ্রাম মানে দর্শকদের সামনে আলোচনা করা। হয়তো অনেক সময় লাইভে খুব কম সংখ্যক মানুষ দেখতেছেন, কিন্তু এটা তো থেকে যাবে, আলোচনা তো সবসময় থেকে যাবে, হয়তো একসময় অনেক হিউজ পরিমাণ মানুষ দেখবে। আমরা তো সত্য মনে আমাদের কার্যক্রম গুলো জমা করতেছি। কারণ আমাদের এখন ছোট থেকে শুরু হচ্ছে, সত্য মনে ইনশাল্লাহ অনেক বড় কিছু হবে, তখন তো আমাদের আলোচনা থেকে যাবে। তো তখনকার জন্য হলে আমাদের এখন অনেক বেশি লেখাপড়া করে জিনিসগুলো উপস্থাপন করতে হয়। তো হিসেবে হয়তো আমাদের 1 মাস আমাদের লাইভ প্রোগ্রামটি বন্ধ থাকবে, কিন্তু আমাদের লেখনী ইনশাল্লাহ নিয়মিত থাকবে। এবং আমাদের হাসাব ভাই তো ইনশাল্লাহ আছেন, আমাদের সত্যমনে একজন লেখক আলোচক, ইনশাল্লাহ উনিও আছেন। কারো যদি জিজ্ঞাসা থাকে অবশ্যই আমরা আছি, হাসাব ভাই আছে, প্রশ্ন পাঠিয়ে দেবেন। ইনশাল্লাহ আমরা হাসাব ভাই থেকে লাস্ট আলোচনা নিয়েই আমরা আজকে লাইভটি শেষ করে দেবো এখানেই। হাসাব ভাই। আচ্ছা, আমি এখানে শেষের, যেহেতু আমরা চলে এসেছি, তো শেষে আমি একটা বিষয় বলেই হয়তো শেষ করে দিতে চাইবো, যে মানুষ কেন বিবর্তনে বিশ্বাস করে। এর 5টা কারণ আমি উল্লেখ করব যে মানুষ কেন বিবর্তনে বিশ্বাস করে। কারণ এতক্ষণ আমি আলোচনা করেছি যে কেন বিবর্তন ঠিক নয়, কেন বিবর্তন বিশ্বাস করা যাবে না, আহ, কেন বিবর্তন অবৈজ্ঞানিক, এগুলো আমি খুব স্পষ্ট ভাবে আমার মনে হয় একদম সহজ ভাষায় আমি আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করেছি। যদি কেউ না বুঝে থাকেন, আমি আবার তাকে পার্সোনালি হলেও বোঝাতে সক্ষম, বা আমি বোঝানোর চেষ্টা করব। এখন আমি শেষ করছি এটা বলে যে কেন মানুষ বিবর্তনে বিশ্বাস করে। মানুষ বিবর্তনে বিশ্বাস করে মূলত 5টা কারণে, আর আমি 5টা কারণ এখানে উল্লেখ করবো। নাম্বার 1, আর এই কারণ, আর একটা বিষয়, এই কারণগুলোই আমাদের ই করতে হবে, আইডেন্টিফাই করতে হবে, আর এইগুলো থেকেই আমাদের দূরে থাকতে হবে। নাম্বার 1,
স্কুল জীবনের শুরু থেকেই এগুলি চূড়ান্ত সত্য বলে শেখানো হয়। এমনকি ক্লাস 5, 6, 7 এর বিজ্ঞানেও, এখনকার বিজ্ঞানের এই বিবর্তন তথ্যটা, বিবর্তন থিওরিটা ঢুকিয়ে দেওয়া হয়। আপনি চিন্তা করেন, একজন 6, 7 এর একটা স্টুডেন্ট, সে এই বিবর্তন থিওরি পড়ে কি করবে? তার কি ওই রকম কোন চিন্তা ভাবনা আছে যে এই বিবর্তন থিওরিতে সে কি করবে? আমাদের যারা কিতাব লেখে বা আমাদের যারা ই করে, বড় বড় যারা সায়েন্টিস্ট আছে, বড় বড় যারা রিসার্চার আছে, তারা কি দিয়ে এই ধরনের বিজ্ঞান তৈরি করে আমি বুঝতে পারি না। আচ্ছা, যাই হোক, আমি সেটাই বলি যে 1 নম্বর কারণ যে স্কুল জীবনের শুরু থেকেই এগুলি চূড়ান্ত সত্য বলে শেখানো হয়। নাম্বার 2, তাদের ধারণায় ধর্ম সৃষ্টি রহস্যের কোনো বিজ্ঞান সম্মত ব্যাখ্যা দিতে পারে না। তাদের এটাই ধারণা, যারা এইটা প্রমাণ বিবর্তন যারা প্রমোট করে, যারা বিবর্তন বিশ্বাস করে, তাদের এইটাই ধারণা যে ধর্ম সৃষ্টির কোনো রহস্যর কোনো বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দিতে পারে না। নাম্বার 3, ধর্মীয় ব্যাখ্যা মেনে নিলে ধর্মের বিধিবিধান মানতে হবে অবশ্যই। যদি আপনি বলেন যে ধর্ম সঠিক, তাহলে ধর্ম যেই কথাগুলো বলে যে আপনি ধরেন প্রেম করতে পারবেন না, এটা আপনাকে মেনে নিতে হবে। অনেকেই আবার এই কথাগুলো মানতে চায় না, ওই জন্যই তারা বিবর্তনে বিশ্বাস করে, যাতে ধর্মকে তারা অবিশ্বাস করতে পারে। যেমন ধরেন একটা আর্থার নামের একটা সায়েন্টিস্ট ছিলেন, তার কথা দিয়ে আমি বলি। তিনি বলেছিলেন, ইভলিউশন ইজ আনপ্রুভড অ্যান্ড আনএপ্রুভেল। কথাটা খেয়াল করবেন। সায়েন্টিস্ট আর্থার তিনি বলেছিলেন, ইভলিউশন ইজ unproved and unapprovable. We believe it only because the only attractive is special correction and that is undertakeable. তার মানে বিবর্তন অপ্রমাণিত এবং অপ্রমাণযোগ্য, তবুও আমরা বিশ্বাস করি, এবং এজন্য যে তা বিশ্বাস না করলে তার বিকল্প হিসাবে আমাদের সৃষ্টিকর্তাকে মেনে নিতে হবে, তা আর কিন্তু আমাদের পক্ষে তা অচিন্তনীয়। একজন চিন্তা করেন, একজন সায়েন্টিস্টের কথা, যে আমরা জানি যে বিবর্তন এই থিওরিটা অবৈজ্ঞানিক, এটা প্রমাণিত নয়, তারপরে আমরা বিশ্বাস করি। কারণ যদি আমরা বিবর্তনে বিশ্বাস না করি, তাহলে আমাদের সৃষ্টিকর্তাকে বিশ্বাস করতে হবে, আর সৃষ্টিকর্তাকে বিশ্বাস করা আমাদের জন্য অচিন্তনীয়, অভাবনীয়। আচ্ছা, অথচ এটি আদৌ কোনো বৈজ্ঞানিক আচরণ নয়, বরং তাদের উচিত ছিল সত্যকে মেনে নেওয়া। চিন্তা করেন, একজন সায়েন্টিস্টের যখন তিনি জানতে পারবেন যে তিনি এইটা কোনো বিবর্তন কোনো সত্য জিনিস নয়, এটা একটা জাস্ট একটা রূপকথার গল্প, তখন তার কি উচিত ছিল? যে সত্য সেটা মেনে নেওয়া। কিন্তু তারা এই সত্যটা মেনে নেয় না, কারণ তারা সত্যটা মেনে নিতে তাদের অনেক কিছু স্যাক্রিফাইস করে দিতে হবে। নাম্বার 4, প্রায় দেশের শাসন কর্তৃপক্ষ ও স্থানীয় যেই নেতাগুলো থাকে, তাদের ব্যক্তিগণ এমনকি এক শ্রেণীর ধর্ম প্রচারক ক্রম বিকাশবাদকে চূড়ান্ত সত্যরূপে প্রচার করে থাকেন। নাম্বার 5, এই মত গ্রহণের উপরেই বিজ্ঞানে ডিগ্রি অর্জন নির্ভর করে। সে কারণে শিক্ষার্থীরা ইচ্ছায় অনিচ্ছাকে সত্য বলে মেনে নেয়। ধরেন কোন একটা বস্তু, যেরকম আমি বোটানি স্টুডেন্ট, প্রথমে আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে আমাদের একটা থিওরি আছে বোটানিতে, যে একটা গাছ কিভাবে একটা ছোট গাছ থেকে বড় বড় রূপান্তরিত হয়। আমি যখন এই থিওরিটা লিখবো, আর তোলে যদি আমি লিখে দিই যে এটা একটা জাস্ট একটা থিওরি, এটা কোনো ফ্যাক্ট না, তাহলে কি আমাকে ওখানে মার্ক দিবে? দেবে না। তো আমার এই মার্কের জন্য, আমাদের এই ডিগ্রি অর্জনের জন্য আমাদের অবশ্যই এই লেখাটা লিখতে হয়। আর অনেকেই এই লেখাটাকেই সত্য বলে তারা মেনে নেয়। আমি এই 5টা কারণ বলেই আমি এই বিবর্তনের আজকে, যেহেতু 1 ঘন্টার উপরে লাইভ হয়ে গেছে, তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, আজকে আমি এখানেই সমাপ্ত করছি। তো আমি আর একটা আহ্বান করবো আহমদ আব্দুর রাজ্জাক ভাইকে। আব্দুর রাজ্জাক ভাই। হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ আমি শুনছি, বলেন। আচ্ছা, জি, আমি আর এক কথা, আমি আপনাকে বলার আগে আমি বিবর্তন শেষ করলাম, কিন্তু তারপরে আমি প্রথমে বলেছিলাম যে আমি যারা বিবর্তন নিয়ে আরো পড়তে চাই তাদের আমি 3টা বই সাজেস্ট করব। তো ওই বই 3টার নাম আমি বলি আগে প্রথমে। আচ্ছা যারা আচ্ছা। বিবর্তন নিয়ে পড়তে চান তারা 3টা বই পড়তে পারেন। নাম্বার 1, ডারউইন ব্ল্যাক বক্স, লিখে রাখুন। যারা বিবর্তনে পড়তে চান তারা লিখে রাখুন। নাম্বার 1, ডারউইন ব্ল্যাক বক্স। নাম্বার 2, সিগনেচার ইন দ্য সেল। এন্ড নাম্বার 3,
দেয়ার ইজ এ গড, ডারউইন ব্ল্যাক বক্স, সিগনেচার ইন দ্য সেল এন্ড দেয়ার ইজ এ গড। এই তিনটা বই যদি আপনারা পড়েন তাহলে আপনাদের স্পষ্ট ভাবে আপনারা বুঝতে পারবেন যে কেন বিবর্তন অবৈজ্ঞানিক একটা রূপকথার গল্প। আচ্ছা, আর যারা ইংলিশ পড়তে পারবেন না, যে ইংলিশ যাদের পড়তে অসুবিধা, তাদেরকে আমি একটা ভালো একটা বই আমি সাজেস্ট করি, বাংলাদেশে বা ভারতে প্রচুর পেয়ে যাবেন, ডক্টর রাফান আহমেদের লেখা হোমোসেপিয়েন্স রিটেলিং আওয়ার স্টোরি। এটা আপনারা পড়তে পারেন। আচ্ছা, আমি 4টা বই সাজেস্ট করলাম, ইনশাআল্লাহ এই 4টা বই আপনারা পড়বেন। জি হ্যাঁ, বইটা আব্দুল অনেক রাজ্জাক ভাই। সুন্দর। ডক্টর আফান আহমেদ ভাইয়ের বইটা অনেক সুন্দর। হ্যাঁ, আসলে বইটা অনেক সুন্দর। এবং পাশাপাশি অনলাইনে যদি কেউ মানে বই পড়তে চান, অনলাইনে বিবর্তন নিয়ে একটা ভালো বাংলা বই যদি কেউ পড়তে চান, যেটা নিয়ে আমিও একটু দেখেছি, খুবই ভালো লেগেছে আমাকে। আপনার ওইটাতে আপনার আলোচনাগুলো খুবই সুন্দর করে সাজানো। সেটা হচ্ছে, আমাকে যদি কেউ বলেন আমি ওই লিঙ্ক পাঠিয়ে দিতে পারি বা বইটাও দিতে পারি। সেটা হচ্ছে বিবর্তন ও তার সমস্যা। বইটা বিশাল একটা বই, বিবর্তন ও তার সমস্যা। একদম জি হাতে আঙুল দিয়ে দিয়ে বোঝানো হয়েছে যে আসলে বিবর্তনে কতগুলো সমস্যা আছে, এবং যে সমস্যাগুলো সমাধান ডারউইনবাদীরা কখনোই দিতে পারবে না। তো কেউ যদি বলেন, ইনশাল্লাহ আমি সেই বইটা তাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ তাআলা। জি জি, এটা ইসলামিক মিডিয়ার একটা বই না, 200 পেজের একটা হ্যাঁ বই। হ্যাঁ, ইসলামিক মিডিয়ার একটা বই, হ্যাঁ 200 পেজের একটা বই। বইটা খুব হ্যাঁ, তো সুন্দর, আমি বাংলা, পড়েছিলাম। হ্যাঁ বইটা অনেক সুন্দর। প্রাথমিক ভাবে যারা ইয়া করতে চায়, বইটা কিন্তু দেখতে পারে। আলহামদুলিল্লাহ, বইটা জি। খুবই সুন্দর। আচ্ছা, যে তো বিষয়টা হাসাব আমি বিন, বলতেছিলাম যে আব্দুল রাজ্জাক ভাই, যেহেতু আমাদের তো বিবর্তন বা ইভলিউশন এটা তো আমি শেষ করলাম, তো যদি যেহেতু অনেক সময় হয়ে গেছে, 1 ঘন্টা 16 মিনিট চলতেছে, তারপরেও যদি যেহেতু বর্তমান ভ্যালেন্টাইন উইক চলতেছে, বুঝতেছেন ভাই? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ। বর্তমান ভ্যালেন্টাইন উইক চলতেছে আর কি, ভালোবাসার এই সপ্তাহ। তো এই কেন আমাদের মুসলিম সমাজে এইগুলো পালন করবে না, বা কেন বিয়ের আগে প্রেম হারাম, এই বিষয়ে যদি আমাকে 10 মিনিট বা 15 মিনিট দিতেন, আমি একটু বলার চেষ্টা করতাম, কারণ হয়তো আর লাইভ করা সম্ভব হবে না এই একটা স্পেসিফিক বিষয়ের জন্য। কি বলেন আপনি? ওকে, ওকে, ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে। তাহলে আমরা বিবর্তনের যে আলোচনাটা, অর্থাৎ বিবর্তনবাদের যে লাইভ আজকের বিষয়টা, সেটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি। এবং এই বিষয়ে আমরা নেক্সট আরো অনেকগুলো প্রোগ্রাম করব, লাইভ প্রোগ্রাম, অনলাইন অফলাইন আরো আলোচনা আসবে ইনশাল্লাহ তাআলা। সেই পর্যন্ত সত্যমনা যারা দেখেন শুনেন তারা ওয়েট করবেন। এবং আমরা এখন এখানেই শেষ করে আমি একটা নতুন বিষয়ে যাচ্ছি। হাসান বিন আহমেদ ভাই। জি ভাই, আমি এখানে একদম চেষ্টা করব যে মাত্র 10 থেকে 15 মিনিটের ভিতরে, বা 10 থেকে কম মিনিটের ভিতরে যাতে আমি শেষ করতে পারি বিষয়টা, যে বর্তমান ভ্যালেন্টাইন উইক, কেন বিয়ের আগে প্রেম হারাম, আর কেন এগুলো আমাদের জন্য হারাম, আমি তার এটাই প্রমাণ করার চেষ্টা করবো। আচ্ছা, বর্তমান প্রেম বলতে যা প্রচলিত আছে তা নিছক একটি অবৈধ সম্পর্ক। এটার নতুন করে বলার কিছু নেই। ইসলাম সবসময় বিয়ের আগে প্রেমকে হারাম বলে, আর এটা ছোট ছোট বাচ্চারাও জানে। আর আমি অনেক ভিডিও করেছি, আমার অনেক লেখাও আছে এটার উপরে, আপনারা পড়ে নিতে পারেন। আচ্ছা, যে সম্পর্কে মানুষকে পাপের অতল সমুদ্রে ডুবিয়ে নিয়ে যায় এই সময়, এগুলো এই সম্পর্কগুলো, বিয়ের আগে প্রেম হারাম, এটা অনেক যুবক যুবতী আসলে মানতে চায় না, এটা সত্য। তাদেরকে যখন আপনি বলবেন যে বিয়ের আগে প্রেম হারাম, তখন তারা অনেক নকরা করে, অনেক কোশ্চেনও করে, যে কোশ্চেন গুলো আমি এখন করব না, এখানে বলবো না, কারণ ওইগুলো সবই হাস্যকর কোশ্চেন। এগুলো ক্লাস 1-2 ছেলেপেলেরা এগুলোর উত্তর দিতে পারে। তো আমি খালি এখানে প্রমাণ করার চেষ্টা করবো যে কেন বিয়ের আগে প্রেম হারাম। আচ্ছা, 1 নম্বর পয়েন্ট, পবিত্র কোরআন ইরশাদ করা হয়েছে সূরা ইসরা আয়াত নম্বর 32। যাদের কাছে কোরআন আছে আমার কথা মিলিয়ে দেখতে পারেন, আমি মিথ্যা কথা বলতেছি কি সত্য কথা বলতেছি, আমি প্রত্যেকটা রেফারেন্স উল্লেখ করে দিতেছি। সূরা ইসরা আয়াত নাম্বার 32, ওখানে স্পষ্টভাবে বলেন, তোমরা ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয় তা অশ্লীল কাজ ও মন্দ পথ। হুম, তোমরা এখানে কি বলতেছে, যে তোমরা কিন্তু এটা বলতেছে না যে তোমরা ব্যভিচার করো না। এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয় তা অশ্লীল কাজ ও মন্দ পথ। এটার কাছেও যেতে মানা করেছে। আচ্ছা, এই আয়াতটি এই একটা আয়াতই যথেষ্ট বিয়ের আগে প্রেম হারাম প্রমাণ করার জন্য। আচ্ছা, এখানে আর একটা বিষয় আমি করি, আপনাদের বলি, যে আল্লাহ তাআলা এখানে যে বিষয়টা বললেন যে বিয়ের তোমরা এই কি ব্যভিচারের কাছেও যেও না।
কেন বললেন, এটার একটা রিপোর্ট আমি আপনাদেরকে দেখাই। আচ্ছা, এনসিবিআই এর একটা রিপোর্ট অনুযায়ী 20 বছরের মধ্যে 77% ব্যক্তি শারীরিক সম্পর্ক করে এবং 75% লোক বিয়ের আগে শারীরিক সম্পর্ক করে। এই রিপোর্টটি থেকে আমরা বলতে পারি যে 75% লোক বিয়ের আগে শারীরিক সম্পর্ক করে, এর ভিতর 80% লোকের প্রেমের সম্পর্ক থাকে। তাহলে আমরা নির্দ্বিধায় বলতে পারি যে বিয়ের আগে প্রেম করা, জিনা হোক বা না হোক, বিয়ের আগে প্রেম করা মানে জিনার কাছে যাওয়া। আর জিনার কাছে যাওয়া এই আয়াত অনুযায়ী সূরা ইসরা সূরা নাম্বার 17 আয়াত নাম্বার 32, এই আয়াত অনুযায়ী বিয়ের আগে প্রেম হারাম। আর আপনারা 1 মিনিট দাঁড়ান, আমি এই রিপোর্টটা হয়তো আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো। আচ্ছা, আমি চেষ্টা করতেছি। জি, আমি জি, এটা দেখুন, এনসিবিআই এখানে দেখুন, ncbi.com, এনসিবিআই গভর্নমেন্ট অর্গানাইজেশনের একটা কানেকশন সিক্রেট অরিজিনাল ওয়েবসাইট। এখানে এই রিপোর্টটা দেখুন, এইখানে ওকে, ট্রেন্ডস ইন পার্মানেন্টাল সেক্স ইন দ্য ইউনাইটেড স্টেট 1954 2003 পর্যন্ত এখানে বহুত লেখা আছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। জিবির রিপোর্ট আমরা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন আর কি। আচ্ছা, যাই হোক, তো এই রিপোর্ট অনুযায়ী, এই রিপোর্ট অনুযায়ী জি, তো এই রিপোর্টটা আমি আপনাদের দেখিয়ে দিলাম। তাহলে আমি একবার প্রমাণ করে ফেললাম ইতিমধ্যে যে বিয়ের আগে প্রেম হারাম। নাম্বার 2, আচ্ছা, অনেকেই এই আয়াতটার পরেও অনেকে প্রশ্ন করে যে যদি আমরা শারীরিক সম্পর্ক না করি তাহলে কি হারাম হবে? ধরে নিলাম আমরা কেউ প্রেম করতেছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড প্রেম করতেছে, কিন্তু তারা শারীরিক সম্পর্ক করতেছে না। আচ্ছা, এখন কি এটা কি হারাম হবে? এটা অনেকের প্রশ্ন এসে যেতে পারে। আচ্ছা, এটাতে আমি দুইটা উত্তর দেব, দুইটা প্রমাণ দেবো আমি এখানে যে কেন শারীরিক সম্পর্ক না করলেও এটা হারাম হবে। এই নাম্বার এ, সহিহ বুখারী হাদিস নাম্বার 6243, এখানে স্পষ্টভাবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চোখের ব্যভিচার হলো বেগানা নারীকে দেখা, জিহ্বার ব্যভিচার হলো তার সঙ্গে কথা বলা, যৌন উদ্দীপক কথা বলা। তো এই একটা দিলাম, হাদিস দিলাম। এন্ড বি মিসকাত হাদিস নাম্বার 86, এখানে এই হাদিসটা বলতেছে যে দুই চোখের ব্যভিচার হলো বেগানা নারীর দিকে তাকানো, কানের ব্যভিচার হলো যৌন উদ্দীপক কথা শোনা, মুখের ব্যভিচার হলো এই খারাপ কথা বলা, হাতের ব্যভিচার হলো কোনো মেয়েকে স্পর্শ করা, পায়ের জিনা বা পায়ের ব্যভিচার হলো এই খারাপ সম্পর্কের উদ্দেশ্য বা হেঁটে যাওয়া, আর মনের ব্যভিচার হলো মনে মনে কাউকে প্রত্যাশা করা। তাহলে এই দুইটা হাদিস দিয়ে স্পষ্টভাবে বলা যায় যে শারীরিক সম্পর্ক না করলেও বিয়ের আগে প্রেম হারাম। তাহলে নাম্বার 2, যে বিয়ের আগে প্রেম হারাম। নাম্বার 3, কেন বিয়ের আগে প্রেম হারাম? নাম্বার 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ তিরমিজি হাদিস নাম্বার 1171, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেখানে দুজন বেগানা নারী পুরুষ নির্জনে একত্রিত হয় সেখানে তৃতীয় জন হয় শয়তান। একদম স্পষ্ট প্রমাণ। যখন আপনি কোনো মেয়ের সঙ্গে একলা থাকেন, তখন আপনাদের সঙ্গী হয় এক শয়তান, তৃতীয় জন হয় শয়তান। এখানে নির্জন নারী পুরুষকে একত্রিত হতে স্পষ্ট নিষেধ করা হয়েছে। এখন ধরুন আপনি বা যদি কারোর সাথে মোবাইলে কথা বলি বা বলেন, বা সেটাও নির্জন একত্রিত হয় নয় কি? বা আমরা কি সবাইকে নিয়ে প্রেম করি? ১০-১৫ জনকে একসঙ্গে কনফারেন্সে নিয়ে কি কল করি? তা তো করি না, একলা একলাই করি। বা আমরা মোবাইলে কথা বলার সময় নির্জনেই কথা বলি, বা এসএমএস যদি আমরা দেই তাহলে নির্জনেই দেই, একলা ২ জনেই দেই, এবং তখন দুজনের মধ্যে কোনরূপ বাধা থাকে না। আর এই মুহূর্তেই আমাদের বা
আপনাদের সঙ্গী হয় শয়তান। আর এটার দ্বারাই স্পষ্ট প্রমাণ হয় যে বিয়ের আগে প্রেম হারাম। নাম্বার 4, যে কোনো ছেলে বা মেয়ের নিজ স্বামী বা স্ত্রী পছন্দ করার অনুমতি আছে। বিয়ের আগে কথা বলাও জায়েজ আছে, কিন্তু মেয়ের পক্ষ থেকে কেউ থাকতে হবে। আপনি একবার না 2, 3, 4, 5, 6 বা তার থেকেও বেশি দেখা করতে পারেন, কিন্তু ইসলামিক নিয়মে একলা দেখা করতে পারেন না। সূরা নূরের 31 নম্বর আয়াতে বলা হয়েছে যে ঈমান আনয়নকারী নারীদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টিকে এবং তাদের লজ্জা স্থানের হিফাজত করে। তারা যেন যা সাধারণত প্রকাশমান তা ব্যতীত তাদের সৌন্দর্য প্রদর্শন না করে। তাদের বিবাহ বা বক্ষদেশ যেন মাথার কাপড় দ্বারা আবৃত করে। তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভাই আদি এই তাদের এই এদের ব্যতীত গোপনাঙ্গ সম্বন্ধে অজ্ঞ বালক এদের ব্যতীত অন্য কারো সামনে তাদের সৌন্দর্য প্রকাশ না করে। তারা যেন তাদের গোপন অবসর প্রকাশের উদ্দেশ্যে সজোরে পদক্ষেপ না করে। হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর দিকে প্রত্যাবর্তিত করো যাতে তোমরা সফল কাম হতে পারো। তাহলে চিন্তা করেন, যখন একটা মেয়েকে আপনি বিয়ে করতেছেন, জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত, তখন আপনি মেয়ের সঙ্গে একলা দেখা করতে পারেন না। এরকম বলতে পারেন না যে চলো আমরা যেহেতু বিয়ে করব, চলো একটা মুভি দেখে আসি দুজনে গিয়ে, অল্প এক জায়গায় যে অল্প আড্ডা মারি, এরকম করতে পারেন না। তার সঙ্গে মেয়ের কোনো একটা গার্জিয়ান থাকতে হবে। তাহলে সেই মেয়ের সঙ্গে প্রেম করা তো অনেক অনেক দূরের কথা। তাহলে এই থেকেও আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে বিয়ের আগে প্রেম হারাম। নাম্বার 5, দীর্ঘ একটা স্বপ্ন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন। এটার উল্লেখ আছে সহিহ বুখারী হাদিস নাম্বার 7047 নাম্বার হাদিস। আর নবীদের স্বপ্ন কিন্তু সত্যি হয়। অনেকে জানে হয়তো, অনেকে না জানতে পারে, তাই বলে দিলাম যে নবীদের স্বপ্ন এটা সত্যি হয়। তিনি বলেন, এক পর্যায়ে আমরা বড় একটা চুলার কাছে এসে পৌঁছালাম। চুলার উপরিভাগ সংকীর্ণ ও নিম্ন প্রশান্ত, ভিতরে বিরাট চিৎকার শোনা যাচ্ছিল। আমরা চুল্লিটার ভিতরে দেখতে পেলাম কিছু উলঙ্গ নারী ও পুরুষ। তাদের নিচ থেকে কিছুক্ষণ পর পর একটা একটা আগুনের হালকা এসেছিল, আর তার সাথে সাথে আগুনের তীব্র দহনে তারা প্রচন্ড ভাবে চিৎকার করতেছিল। আমি বললাম, হে জিব্রাইল, এরা কারা? মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে জিজ্ঞেস করলেন যে এরা কারা? তিনি বললেন, এরা ব্যভিচারী নারী ও পুরুষ। চিন্তা করেন, আমরা আগেই প্রথমেই জেনেছিলাম যে 80% জিনা হয় প্রেম ভালোবাসার নামে। আপনি যদি প্রেম করেন তাহলে মৃত্যুর পর আপনাকে এই শাস্তি দেওয়া হবে, কারণ আপনি যদি আপনার প্রেমিকার হাতও ধরেন, ওইটাও জিনার ভিতরে পড়ে, যা আমরা আগেই জেনেছি। পৃথিবীর ছোট ছোট ব্যথা আপনি সহ্য করতে পারেন কিনা আমার জানা নেই, তাহলে মৃত্যুর পর এই ভয়ঙ্কর ব্যথা আপনি কিভাবে সহ্য করবেন? আর আপনি যদি বলেন যে এইগুলো কিচ্ছু হবে না, প্রেম করলে কিচ্ছু হয় না, তার মানে আপনি বুঝাতে চাচ্ছেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ। আচ্ছা, নাম্বার 6, যে স্বাধীনভাবে লালসাপূর্ণ কিংবা গোপনে লুকিয়ে প্রেম লীলা করো না। সূরা মাইদা আয়াত নাম্বার 5। সূরা মাইদা আয়াত নাম্বার 5, এখানে স্পষ্টভাবে বলতেছে আল্লাহ যে স্বাধীনভাবে লালসাপূর্ণ কিংবা গোপনে লুকিয়ে প্রেম লীলা করবে না। এরপর সূরা নূর আয়াত নাম্বার 30 আয়াতে পুরুষদের চোখ নিচু রাখতে এবং লজ্জাস্থানের হেফাজত করতে আল্লাহ তাআলা বলেন। তাহলে এই দুইটা আয়াতই আমাদের স্পষ্টভাবে প্রমাণ করে দেয় যে বিয়ের আগে প্রেম হারাম। যে সূরা আল মাইদা আয়াত নাম্বার 5, স্বাধীনভাবে লালসাপূর্ণ কিংবা গোপনে প্রেম লীলা করবে না। আচ্ছা, 31 নম্বর, আচ্ছা 30 নম্বর আয়াতে পুরুষদের মাথা নিচু রাখার কথা বলা হয়েছে 30 নম্বর আয়াতে। আর 31 নম্বর আয়াতে, সূরা নূরের 31 নম্বর আয়াতেই আবার মেয়েদের এই পর্দার কথা বলা হয়েছে। আর ওখানে বলেছে যে কোনো যদি পুরুষ বা কোনো ছেলে যদি আসে তখন তোমরা মাথা নিচু করবে। প্রথমে ছেলেদের বলেছে কোনো মেয়েদের থেকে মাথা নিচু করবে, তারপরে আল্লাহ মেয়েদের বলেছে তোমরা কোনো ছেলেদের থেকে মাথা নিচু করবে। এমনকি সূরা আহজাবের 59 নম্বর আয়াতে পর্দা করার নির্দেশ আরো পরিষ্কার ভাষায় বলা হয়েছে, যেখানে দৃষ্টি নিচু ও সংযত রাখা, লজ্জা স্থানের হেফাজত করার কথা এবং পর্দা কথার কথা বলা হয়েছে। আর সূরা মাইদার গোপনে প্রেম লীলাকে নিষিদ্ধ করা হয়েছে, যেখানে বিবাহের পূর্বে প্রেম বৈধ হতে পারে কি করে। এটা সম্পূর্ণ একটা হারাম।
একটা জিনিস। এন্ড নাম্বার 7 যদি সূরা আল আহজাব আয়াত নাম্বার 32, সূরা আল আহজাব আয়াত নাম্বার 32, যদি তোমরা আল্লাহকে ভয় করো তবে পরপুরুষের সাথে কোমল ও আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলবে না। এর থেকে বড় প্রমাণ আর হতে পারে না। সূরা আল আহজাব আয়াত নাম্বার 32 মেয়েদেরকে বলতেছে যে মেয়েদেরকে উল্লেখ করে বলতেছে নন মাহরম ছেলেদের সঙ্গে কোমল সুরে কথা বলাই হারাম, সেখানে সেই ছেলের সঙ্গে প্রেম করা তো দূরের কথা, মনে মনে প্রেমের চিন্তা করাও হারাম। আর যদি তোমরা আল্লাহকে ভয় করো, আয়াতটা কি ছিল মনে করবেন, সূরা আহজাব আয়াত নাম্বার 32। আল্লাহ বলতেছে যদি তোমরা আল্লাহকে ভয় করো তবে পরপুরুষের সাথে কোমল ও আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলো না। আর এটাই সব থেকে বড় প্রমাণ যে বিয়ের আগে প্রেম হারাম। আর এই সব ভ্যালেন্টাইন্স ডে, রোজ ডে, টেডি ডে, এগুলো সবকিছুই হারাম। আর এই যেহেতু বেশি আমি লম্বা করতে চাচ্ছি না, এই জন্য আমি এখানেই এই বিষয়টাও সমাপ্ত করতেছি। জি আব্দুর রাজ্জাক ভাই। যাক, আলহামদুলিল্লাহ, যেহেতু এরকম একটা দিন আসতেছে, তো এই আলোচনাটার খুব দরকার ছিল। যাক, আলহামদুলিল্লাহ, আলোচনাটা করেছেন, খুব ভালো হয়েছে। তো আমরা ইনশাল্লাহ এখানে আজকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ পরবর্তী আমাদের লাইভ প্রোগ্রামের জন্য দর্শকরা ইনশাল্লাহ দর্শকদেরকে দাওয়াত দিয়ে রাখলাম। ইনশাল্লাহ পরবর্তী লাইভ প্রোগ্রামের জন্য আপনারা ইনভাইট থাকবেন ইনশাল্লাহ। এবং বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি ভাই হাসাব বিন আহমেদকে, যিনি তার মূল্যবান সময় থেকে খুব গবেষণাপূর্ণ আলোচনা সত্যমনাদেরকে উপহার দিয়েছেন। এজন্য ভাইকে অন্তরন্তর থেকে ধন্যবাদ জানিয়ে আমরা এখানেই আজকের প্রোগ্রাম শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাসাব ভাইকে, এবং আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু দর্শকদেরকে। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।